অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। বিধাতাই আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে, জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। আলিফ, আমি দাঁতে দাঁত চেপে। আলিফ চুপ করে ঘুমাচ্ছে। আলিফ এখনো ঘুম? আমি এত রেগে আছি, এত রেগে ওনাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছি, আর উনি ঘুমাচ্ছেন। এইবার আমি ধাক্কা দিয়ে, আলিফ, উনি তখনও ঘুমে। কি লোক রে বাবা, আমাকেও ঘুমের মধ্যে পেছনে ফেলে দিবে। আমি বিড়বিড় করে, ওই আলিফ। আমি জোরে চিৎকার আর ধাক্কা দিয়ে। আলিফ মশরামশরি করতে করতে উঠবে নাকি এখন খাট থেকে ফেলে দেব? আলিফ কিছু না বলেই আমাকে বুকে জড়িয়ে ধরলো। আমি সবসময় চাইতাম কোনো একদিন বউকে জড়িয়ে ধরে সকালবেলায় ঘুম থেকে উঠবো। এমনি আমার সারা রাত আমার পা বেঁধে রাখার কারণে আমার পা ব্যথা করছে, আরো ওনার এই রোমান্টিক কথাবার্তা শুনে আরো মাথা ব্যথা করতে লাগলো। তবে আমিও কম যাই না, আমি ওনার বুকে মাথা রেখে রোমান্টিক ভাবে বলতে লাগলাম, তাই আমারও অনেক দিনের ইচ্ছে ছিল বরের বুকে মাথা রেখে তার বুকে চিমটি কাটবো। বলেই জোরে একটা চিমটি দিলাম। আমার চিমটি খেয়ে আলিফ আমাকে ছেড়ে দিয়ে ধর ভরিয়ে উঠে গেল। এ মেয়ে, তোমার ভিতরে কি একটু রোমান্টিকতা নেই? যত সব, এত কেউ সিমটি দেয়? আজকে নখ কাটবে, রাক্ষসীর মতো বড় নখ রেখেছে। আমার এত রোমান্টিক সকালের 12টা বাজিয়ে দিয়েছে। হয়েছে আপনার? এখন বলুন আমার পা কেন বাঁধা? কালকে সারা রাত ফুটবল খেলেছ, মনে নেই? খালি পার্থক্য এতটুকুই, ফুটবলের জায়গায় আমাকে লাথি মেরেছ, তাই উপায় না পেয়ে তোমার পা বেঁধে রেখেছি। ভুলেও না, আমি মোটেও এমন করিনি। আর আমি আপনাকে কেন লাথি মারবো? আশ্চর্য, আপনি মিথ্যে বলছেন। হোয়াট? আমি মিথ্যে বলছি? নেক্সট টাইম যখন মারবে না তখন ভিডিও করে রাখবো। আরেকটা কথা, এবার তো শুধু পা বেঁধেছি, পরের বার তোমাকে বেঁধে রাখবো। কি? আপনি আমাকে বেঁধে রাখবেন? একে তো রাতে আমার পা বেঁধে রেখেছেন, তারপর আবার আমাকে রাক্ষসী বলছেন, এখন আবার ঝগড়া করছেন। আপনি পেয়েছেনটা কি? হ্যাঁ, আপনার কি মনে হয় আমি ঝগড়া করতে পারি না? কি বলছো? আমার মনে হয় না আমি জানি তুমি ঝগড়া করতে এক্সপার্ট। এখনো আমার সাথে ঝগড়া করছো, এটা আমার সন্দেহ নেই। আপনার জানার জন্যই বলছি, আপনি আমাকে ঝগড়া করতে বাধ্য করছেন। ও তাই? এইরকম ফালতু টপিক নিয়ে আমি আর আলী বিছানায় বসে বসে 1 ঘন্টার মতো ঝগড়া করে এখন আমরা দুজনেই হাঁপিয়ে উঠলাম। পরে আলী হাঁপাতে হাঁপাতে বলল, আজ এতটুকু ঝগড়াই থাক, বাকি ঝগড়া পরে। ঠিক আছে। আমারও গলা শুকিয়ে গেছে চিৎকার করতে করতে, এখন পানি খেয়ে ফ্রেশ হতে যাব বলে আমি টেবিল থেকে পানি নিতে নিতে আলিফ দৌড়ে ওয়াশরুম ঢুকে গেল। আলিফ, এটা ঠিক না, আমি আগে যাব বলেছিলাম। ধুর, বিরক্তিকর। তোমাদের মেয়েদের ফ্রেশ হতে দেরি হয়, তাই তুমি পরেই থাকো। আলিফ, লায়লা। আমি রেগে দাঁতে দাঁত চেপে আমি আমার পায়ের বাঁধন খুলে বিছানায় বসে বসে ব্যাগ থেকে কাপড় বের করছি। তখনই আলিফ ওয়াশরুম থেকে বলল, হিয়া, আমি ব্যাগ থেকে কাপড়টা নিতে ভুলে গেছি, একটু কাপড়টা দাও তো। ইটস বদলা টাইম। আমি শয়তানি হাসি দিয়ে, কি হলো, দাও। আমি পারবো না, নিজে এসে নিয়ে যান। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে। হোয়াট দ্য হেল, আমি এখন পুরো ভিজে আছি। সো হোয়াট, আমি পারবো না। হিয়া, পাতলামি না করে কাপড়গুলো দাও।
দিতে পারি, তবে এক শর্তে। আমি এখানে বীজে দাঁড়িয়ে আছি আর তোমার এক্ষুনি সত্য দেওয়া লাগবে? রাগ দেখিয়ে লাভ নেই। আপনি আমাকে এইসব করতে বাধ্য করেছেন। তাই এখন যা বলছি করুন, না হলে বসে থাকুন। আমার কি? আচ্ছা বলো, কি সত্য? প্রথমত সরি বলুন, দ্বিতীয়ত প্রমিস করুন আমার পা বেঁধে রাখবেন না, তৃতীয়ত বলুন হিয়া তুমি রাক্ষসী না, তুমি খুবই কিউট। ওয়াক! থু, তোমার কথা শুনে আমার বমি আসতেছে। হ্যাঁ হ্যাঁ, ভেরি ফানি। যাই বলুন, এইসব না বললে কিন্তু আমি দেব না আপনার কাপড়। আচ্ছা আচ্ছা বলছি, আমি তোমাকে সরিও বলছি। আর পা বেঁধে রাখবো না, প্রমিস করছি। আর তুমি বিশ্ব সুন্দরী। হয়েছে? কি ভালো বটটা আমার, নজর যেন আর না লাগে। বলি আমি কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে টোকা দিতেই আলিফ আমাকে টান মেরে ওয়াশরুম নিয়ে গেল। আমি গিয়ে দেখি আলিফ সম্পূর্ণ শুকনো কাপড় পরে দাঁড়িয়ে আছে। আপনারা ভিজে কাপড়ে দাঁড়িয়েছিলেন? তোমাকে কাঁচানার আমার ছোট্ট একটি প্রয়াস, চোরে পাখি। বলে আলিফ আমার নাকে ঘষা দিল। আপনি এতক্ষণ মজা করছিলেন আমার সাথে? আর সবসময় ছোটার চেষ্টা করো কেন? আলিফ আমাকে আরো কাছে টেনে চেপে ধরলো। আর আপনি সব সময় কাছে আসার চেষ্টা কেন করেন? তোমাকে ভালোবাসি বলে। আলিফ আমার কানের কাছে ফিসফিস করে। আমি ওনার কথা শুনে স্ট্যাচু হয়ে গেলাম। কি হলো, কিছু বলো। আলিফ আমার দিকে তাকিয়ে, কি বলবো? জীবনে প্রথম দেখলাম কেউ ওয়াশরুমে এসে প্রপোজ করছে। এর থেকে ভালো জায়গা কি ছিল না আপনার? হুম, হ্যাঁ হ্যাঁ, তুমি সত্যি অনেক ইন্টারেস্টিং হিয়া। হইছে, ছাড়ুন বলেই ছোটার চেষ্টা করলাম। আমার ছোটাছুটিতে ওয়াশরুমের শাওয়ারটা অন হয়ে গেল। আর সেখানে দাঁড়িয়ে থাকা আমি আর আলিফ দুজনেই ভিজে গেলাম। দেখলেন, ভিজে গেলাম আপনার জন্য। আমার জন্য না, তোমার ছোটাছুটি করার জন্য। আলিফ আমার হাত ধরে আমাকে ঘুরিয়ে, কি করছেন? এখন কি এই শাওয়ারের নিচে আমরা নাচবো নাকি? এসব হলে মন্দ না। বলে আলিফ আমাকে নিয়ে শাওয়ারের পানিতে নাচতে শুরু করলো। আমি কি বলবো বুঝতে পারছি না। আমার জীবনটা এখন সত্যি অদ্ভুত হয়ে গেছে। ওয়াশরুমের প্রপোজ, শাওয়ারের পানিতে রেন ডান্স, এই লোকটার সাথে থাকতে থাকতে আমিও ওনার মতো হয়ে যাব। তবে কেন যেন ওনার সাথে থাকলে আমার মুখের হাসি কখনো গায়েব হয় না। ঝগড়াতেও আমার মুখের হাসিই থাকে। পরে আলিফ আর আমি তৈরি হলাম বের হব বলে। আমাদের দুজনের ঝগড়া, নাচ আরো অনেক তামাশা করতে করতে দুপুর হয়ে গেল। রাতে তেমন কিছু খাওয়া হয়নি আমার। তারপর সকাল গেল। ঝগড়া করতে করতে আমার পেটে ইঁদুর নাচানাচি করছে। জীবনে প্রথম দেখলাম চোরে পাখির পিঠে ইঁদুর নাচানাচি করে। হ্যাঁ হ্যাঁ, আমিও জীবনে প্রথম আলিফ লায়াকে টিভি থেকে বের হয়ে আমার সাথে হাঁটতে দেখছি। এই, তুমি আমাকে আলিফ লাইলা বলা বন্ধ করবে? আর আপনি আমাকে চড়ুই পাখি ডাকা বন্ধ করবেন। ডাকি কারণ তোমার স্বভাব। আমিও ডাকি কারণ আপনার স্বভাব। তুমি কি আবার ঝগড়া শুরু করতে চাও? না, খুব ক্ষুধা লেগেছে, ঝগড়া করার শক্তি নেই। ভেরি গুড, এখন চলো। চলুন বলেই আলিফের হাত ধরে ওনাকে নিয়ে চললাম। আলিপও মুচকি হেসে হিয়ার পিছু পিছু চলল। সেদিন সারাদিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম, রেস্তোরাঁয় গিয়ে খাবার খেলাম, সূর্যাস্ত দেখলাম। স্বপ্নের মতো কাটলো আমার দিনটা। আলিফের সাথে নিজেকে খুবই নিরাপদ মনে হয়। ওনার সাথে থাকতে ভালোই লাগে। লোকটা খুব ভালো, একদম আমার উল্টো। তবুও কেন জানি ওনার দিকে বেশি আকর্ষিত হচ্ছে। এই জন্য বিজ্ঞানীরা বলে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষিত করে। তবে এখনই আমি কোনো সিদ্ধান্তে যেতে চাই না। এত তাড়াতাড়ি উপসংহারে গিয়ে নিজের জীবন কোনো ভুল করতে চাই না। তাই শুধু দেখব, এই 6 মাস আমি দেখব, তারপর কোনো সিদ্ধান্তে যাব। এটাই ভালো হবে আমার আর আলিফের জন্য। তবে এই 6 মাসে আমি আলিফের মনে কোনো আশা জাগাতে চাই না। তাই নিজেকে সামলে রাখতে হবে আমার। এই 15 দিন যে কোন দিক দিয়ে এসে কোন দিক দিয়ে চলে গেল খেয়ালই করিনি। আজ রাতে আমাদের যাবার পালা ঘনিয়ে এলো। এখন কি আর করার? আমি মনমরা হয়ে গাড়ির সিটে বসে আছে আর আলিফ ড্রাইভ করছে। হঠাৎ নীরবতা ভেঙে আলিফ বলল, এত মন খারাপ করে লাভ নেই, নেক্সট টাইম আবার আসবো। আমি আর ওই হোটেলে যাব না। ওই লোক আমার বুকিংয়ে সময়ে টাকাগুলো ফেরত দেয়নি। কেন? তুমি এতক্ষণ এটা নিয়ে মন খারাপ করে বসেছিলে? তাহলে আর কিসের জন্য বসে থাকবো? হায় আল্লাহ, শোনো, টাকা ফেরত না দিক, তোমার কথা মতন ডিসকাউন্ট তো দিয়েছে, ওটা নিয়ে থাকো। এত কিপটামি ভালো না। আপনি কি বুঝবেন আমার কষ্ট? রাগ করে অন্যদিকে মুখ ফিরিয়ে, আচ্ছা, রাগ করো না, পিয়াসকে বলো ও তোমাকে বুকিংয়ের টাকা দিয়ে দিবে। খুশি তো? আমি অতটাও কিপটে না, আমার লাগবে না টাকা। তাহলে মুখ ফুলিয়ে রেখো না। ওকে। কিছুক্ষণ পর আলিফ, হুম, থ্যাংক ইউ। ওয়েলকাম। আলিফ আমার মাথায় হাত বুলিয়ে। বাসায় যেতে যেতে আমাদের ভোর হয়ে গেল। সেখানে যেতেই আমার শাশুড়ি মা আমাকে বরণ করে ঘরে তুললো। আমিও হাসি মুখে আমার 6 মাসের জন্য বাড়িতে পা রাখলাম। জানো মা, আমি বলছিলাম যে তোরা কয়েকদিন পরে হানিমুনে যা, কিন্তু আমার ছেলে তো মানলই না। তোমার সাথে সময় কাটানোর সময় আমি পেলামই না। আলিয়া বেগম হিয়াকে সোফায় বসতে বসতে। মা বুঝো না, আমার ভাইয়ের তর সই ছিল না। চুপ বেয়াদব,
আব্বু আম্মুর সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? শরম লজ্জা নেই? আলিফ আলিশার মাথায় হালকা থাপ্পড় মেরে। হুম, আলিসা, ভাইয়া ভাবির সম্পর্কে এসব বলতে হয় না। সরি ভাইয়া ভাবি। আমি শুধু তাদের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি তারা কত সুন্দর, একে অপরের ভাবনা চিন্তা বুঝে, তাদের মনের কত মিল, তারা সবাই একে অপরের সাথে কত সুন্দর করে মিশতে পারে। এদিকে আমার যেন ভয় হচ্ছে, এদের সাথে আমি কি 6 মাস থাকতে পারবো, মিশতে পারবো তাদের সাথে? কোনো সমস্যা হবে না তো আমার? আমাকে আর কষ্ট পেতে হবে না তো আমার এইসব ভাবনার ব্যাঘাত ঘটে আলিয়া বেগমের কথা শুনে। কি ভাবছো মা? আচ্ছা বলো, তুমি আজ সকালে কি খাবে? কি রান্না করব তোমার জন্য? কিছু লাগবে না আন্টি? তুমি আমাকে আন্টি বলছো কেন? তুমি আমাকে মা বলে ডাকবে। আমি ওনার দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি বলবো আমার জানা নেই, এখনো পর্যন্ত আমি কাউকে মা বলে ডাকিনি, এমনকি নিজের মাকেও না। এই প্রথম কেউ বললো তাকে মা বলে ডাকতে, কিন্তু এই মা শব্দটা এত ভারী যে আমার মুখ দিয়ে বের হতেই যাচ্ছে না। আমি এই শব্দটি উচ্চারণ করতেই পারছি না কিছুতে। আমার এই নির্বাক দৃষ্টি আর কেউ না বুঝতে পারলেও আলিফ ঠিকই বুঝতে পেরেছে, তাই তো ও বলে উঠল, আম্মু, আমরা তো তোমাকে আম্মু বলে ডাকি, হিয়া না হয় তোমাকে অন্য কিছু বলে ডাকুক। আলিফ আলিয়া বেগমের কাঁধে হাত রেখে। অন্য কিছু? মামুনি কেমন হবে ভাই? খুব সুন্দর হবে। আম্মু, হিয়া যদি তোমাকে মামুলি বলে ডাকে তাহলে তোমার কোনো আপত্তি রয়েছে? না, আমার কোনো আপত্তি নেই, বরং আমি খুশি হব। আলিয়া বেগম হিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। ধন্যবাদ মামনি। তাহলে আমাকে বাবাই বলে ডাকবে। তাহলে তো আর কোনো কথাই নেই, ডাকাডাকি সমস্যা মিটে গেল। না মিটেনি। আমাকে কি বলে ডাকতে তাহলে? তোকে পেতনি বলে ডাকবে। এইটা ঠিক না ভাই। আচ্ছা, তাহলে আমি তোমাকে ছোট আপু বলে রাখবো, তুমি আমার ছোট তো তাই। ঠিক আছে। তুই বড্ড খারাপ ভাই। ভাবি অনেক ভালো। লাই দিয়ে মাথায় তুলো না। দেখ ভাই। আনিশা আরো কিছু বলতে যাবে তার আগেই বাবাই ওকে থামিয়ে বলল, অনেক হয়েছে, ভোর 5টা বাজে। এখন তোমাদের এই তর্ক না করলেও চলবে। ওদের এখন রেস্ট নিতে দাও। ওকে স্যার। আমি ওনাদের দেখে হাসতে শুরু করলাম আমাদের রুমে। থ্যাংক ইউ আলিফ। আলিফ আমার মাথায় হাত বুলিয়ে বলল, ফ্রেশ হয়ে ঘুমাও। সকাল 10টায় আলিফ ঘুম থেকে উঠে দেখলো হিয়া নেই। এই মেয়ে ঘুম থেকে এত আগে উঠে গেল? বলেই আলিফ বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে হিয়া, আলিয়া বেগম আর আলিশা মিলে সকালের নাস্তা বানাচ্ছে। কি অপরূপ দৃশ্য, তাই না আলিফ? পেছন থেকে রামিম সাহেব বলল। বাবা, শুধু আলিফ কিছু বলতে গিয়েও থেমে গেল। থাক বাবা, আর ওইসব মেনে করিস না, চল খাবি। বলেই রামিম সাহেব আর আলিফ হাসি মুখে খাবার টেবিলের দিকে এগিয়ে গেল। বাহ, কি সুন্দর দৃশ্য। তুমি কি সুন্দর দৃশ্য বলছো। আমি ভাবছি নাস্তা খাবো নাকি বিষ, কারণ যে নাস্তা বানাচ্ছে তার উপরে আমার কোনো ভরসা নেই। আপনার জন্য দুটো অফার আছে, নাস্তা খেতে পারেন, আর না হয় আমি সাদরে আপনাকে নিজের হাতে বিষ খাইয়ে দিব। কোনটা চান বলুন, মেনুতে সব কিছুই রয়েছে। তোমাকে এই রূপে দেখে আমার জীবন ধন্য হয়ে গেছে, বুঝছো? এখন বিষ খেলেও কোনো সমস্যা নেই, আর যদি নিজের হাতে খাওয়া তাহলে তো আমি সাদরে গ্রহণ করব। বলেই আলিফ হা করলো। আমি ওনার কাণ্ড দেখে হেসে উঠলাম। পরেই আমাদের কথার মাঝখানে বাবাই কাশি দিয়ে উঠল, হিয়ামা এসো, সব কিছু নিয়ে টেবিলে সাজাও। আসছি মামনি। বলেই আমি রান্নাঘরে ঢুকলাম। তোর এই রূপ আমার অজানা আলিফ। তাই নাকি? এখন থেকে প্রতিদিন এই রূপ দেখবে বাবা? আমি তো চাই তুই খুশিতে থাক। বাবা, এখন থেকে খুশি থাকবো। এই যে এসে পড়েছে সব খাবার, আজ সবগুলো ভাবি রান্না করেছে। যদিও আম্মু দেখিয়ে দিয়েছে, আর আমি সব কিছু টেস্ট করার বিভাগে ছিলাম। সো টেস্ট নিয়ে কোনো চিন্তা নেই, সব কিছু একদম ফাটাফাটি হয়েছে। আমিও ওর পাশে দাঁড়িয়ে সব কিছু শুনে হাসছি। হিয়ামা, তুমিও আমাদের সাথে বসো। বাবাই তাহলে সার্ভ করবে কে? চিন্তা করো না, ওইটা সার্ভেন্ট করে দেবে। আমাদের পরিবারের নিয়ম, সবাই মিলে একসাথে একবেলা হলে খাবার খাই। আচ্ছা, বলেই আমিও বসে পড়লাম। পরেই সার্ভেন্ট আমাদের খাবার বেড়ে দিল। ভাই কেমন হয়েছে ভাবির রান্না? আলিশা অনেক উৎসাহ নিয়ে তাকিয়ে। আগে সব কিছু টেস্ট করতে তো দে। বলেই আলিফ সবকিছু একটু একটু করে টেস্ট করছে, আর খুঁত ধরছে আর বলছে, এটার লবণ কম হয়েছে তো ওটার লবণ বেশি, আর এটার কম তো ওটার বেশি। একটা খাবারেরও প্রশংসা করছে না। কি করছিস আলিফ? মেয়েটা কত কষ্ট করে আমাদের জন্য রান্না করেছে, আর তুই খুদ বের করছিস? মা, আমি আর কি করলাম? সত্যি কথাই তো বলছি। আমি
আলিফের কাছ থেকে সবগুলো ডিশ সরিয়ে বললাম, আপনাকে খেতে হবে না, তাই খাবারগুলো সরিয়ে নিলাম। আরে কি করছো? আমি খাচ্ছি কই? আমি তো শুধু টেস্ট করছি। আলিফ, তোর টেস্ট করতে হবে না, আমরাই টেস্ট করছি। হিয়ামা, তুমি একদম ঠিক বলছো, ওর খেতে হবে না। একদিনে আমার পরিবারকে আমার শত্রু বানিয়ে ফেললে এখন তো এগুলো আমি একাই খাবো। বলি আলিফ আমার হাত থেকে খাবার নিয়ে খেতে শুরু করলো। এইভাবেই হাসি দুষ্টুমি করতে করতে আমাদের খাবার খাওয়া শেষ হলো। আমি অযথাই এত চিন্তা করছিলাম, ওনাদের সাথে আমি হাসি খুশি থাকবো, কষ্ট পেতে হবে না। এখন তো আমার তাই মনে হচ্ছে, ওনারা আমাকে কতটা তাড়াতাড়ি আপন করে নিল। আমি এত তামাশা করার পরেও আমাকে কিচ্ছু বললো না, আমার সাথে কত তাড়াতাড়ি মিশে গেল। আমিও কেমন জানি নিজের কথা ভুলে ওনাদের সাথে মিশে যাচ্ছে। তবে কি 6 মাস পর আমাদের এই সম্পর্ক আমার কাছে বোঝা মনে হবে না? আমি মনে মনে সকালে খাওয়া শেষ করে আমি রুমে এসেই বাবাকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। তুই কবে থেকে এত ভদ্র হলি? ফোনে প্রথমেই সালাম? দেখো, ভদ্র হয়েছি বলে যে অভদ্র হতে পারবো না এই চিন্তা কিন্তু করো না। আমার অভদ্র হতে কিন্তু 1 সেকেন্ডও লাগবে না। তা তো জানি, এত তাড়াতাড়ি তো ঠিক হওয়ার মেয়ে তুই না। তুমি কিন্তু গায়ে পড়ে ঝগড়া করছো আব্বু। ওপাশ থেকে চুপ হয়ে গেল, তবুও যেন আমার মনে হচ্ছে কেউ ফুপিয়ে কাঁদছে। আব্বু, আমি তোমাকে একটু মিস করি না? আমারও গলা ধরে আসলো। আমিও তোকে একটু মিস করিনি, তাই তো এখন ঝগড়াটাও আমাকে ইমোশন করতে পারলো না। আব্বু, আমি খুব সুখে আছি। আমি জানি। তারা কেউ আমাকে তোমার মতো বকে না। আমি জানি। তুমি খুব খারাপ, ওনারা অনেক ভালো। আমি জানি। আব্বু, তোমাকে খুব ভালোবাসি। আমি জানি। তুমি কেন জানো সব? কারণ আমি তোর আব্বু যে। যাক, আর মন খারাপ করতে হবে না। আচ্ছা বল, তুই সেখানে গিয়ে কি কি করলি? পরে আমি আর বাবা মিলে অনেকক্ষণ গল্প করলাম। বিকালে আলিফ রুমে বসে বসে খেলা দেখছে। আজ অফিসে যাবে না, কাল থেকে অফিসে যাবে। আলিফ, তোমাকে কিছু বলার ছিল। হুম, বলো। আমাদের বউ ভাত এখন না, 6 মাস পর করো। আসলে আমি দেখতে চাই এই 6 মাস পর আমার জীবনে কি হয়। 6 মাস পর যদি আমি থাকি তাহলে আমি বউ ভাতটা এনজয় করতে পারবো। এখন আমার দম বন্ধ হয়ে আসবে। আমি নিচের দিকে তাকিয়ে আলিফ মুচকি হেসে বলল, আমি বাবাকে একটু আগে গিয়ে বলেছি তোমার আর আমার বৌভাত 6 মাস পরে হবে। আর এতে উনি সায় দিয়েছে। আপনি কি করে আমার মনের কথা বুঝতে পারেন? আমি অবাক হয়ে কারণ তুমি আমার কাছে খোলা বইয়ের মতো, খুব সহজে বোঝা যায়। বলি। আলিফ আমার নাক টান মেরে বাইরে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, আমি একটু পরে আসছি, তুমি তৈরি থাকো। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। উনি কিসের জন্য আমাকে তৈরি থাকতে বলছে? কিছুক্ষণ পর আমি টেবিলে বসে আছি, সামনে বসে আছে আলিফ। আপনি এই জন্যই আমাকে বলছেন তৈরি থাকতে? হুম। আমি আমার বামে তাকিয়ে দেখি সেখানে দাঁড়িয়ে আছে আকাশ, আর ডানে দাঁড়িয়ে আছে পিয়া, আর ওদের হাতে ভার্সিটির নোটস। এই নে, বিয়ের আগে 15 দিনের নোটস। বলেই টেবিলের বাঁদিকে খাতাটা রাখলো আকাশ। আর এই নে, বিয়ের পরের 15 দিনের নোটস। বলেই টেবিলের ডান দিকে খাতাটা রাখলো প্রিয়া। আমি একবার ডানে তো একবার বামে তাকিয়ে দেখলাম যে ওদের মুখে বিজয়ের হাসি, কারণ আমি যে এখন ফাঁদে পড়েছি। আমি সামনে বসে থাকা আলিফের দিকে কিউট ফেস করে তাকালাম। কিউট ফেস করে লাভ নেই, এই নোটগুলো 5 দিনের মধ্যে শেষ করবে। নাউজুবিল্লাহ, এই নোটসগুলো শেষ করতে আমার মিনিমাম 6 মাস লাগবে। কয় মাস লাগবে? বলেই আলিফ নিচ থেকে একটা বেতের লাঠি বের করলো। আপনি এখন আমাকে মারবেন? তোমার বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের সাথে কথা হয়েছে, উনি আমাকে বলেছে তুমি নাকি একদম পড়তে বসো না। আমি বসি তো, তা নাহলে আমার এত ভালো রেজাল্ট হয় কি করে? কারণ আঙ্কেল সারা রাত তোকে নিয়ে বসে থাকে। তুই নিজে থেকে জীবনেও পড়তে বসিস না। জানেন ভাইয়া, আঙ্কেলের যদি চোখ এদিক থেকে ওদিকে যায় তবেই ও ফাঁকি দেওয়া শুরু করে দেয়। ওই মির্জাফর, ও তো ঠিকই বলেছে, তুই যে আঙ্কেলকে কত জ্বালিয়েছিস আমরা নিজের চোখে দেখেছি। ওই আমি আকাশকে কিছু বলতে যাব তার আগেই আলিফ জোরে টেবিলে একটা বাড়ি দিয়ে বলল, চুপ, কোনো কথা না। বাবা হিমেল তোমাকে লাই দিয়ে মাথায় তুলেছে। একমাত্র মেয়ে, মাথায় তো তুলবেই। কিন্তু আমি তেমন কিছু করব না, খালি একটু রেজাল্ট খারাপ আসুক, তারপর দেখো কি করি। কি শাস্তি দিবেন? আলিফ আমার কানের কাছে ফিসফিস করে বলল। তোমাকে তো মারতে পারবো না, তবে রোমান্টিক শাস্তি দিব। বলেই আকাশ আর পিয়ার সামনেই কানে কিস করলো। আর এইটা দেখে আকাশ আর পিয়া হা হয়ে গেল। কিন্তু আমি তো জানি ওই বদ্রুত আমার এই অবস্থা দেখে খুবই মজা নিচ্ছে, কারণ আমাকে অবশেষে কেউ জব্দ করতে পেরেছে। আমি ওনার থেকে দূরে সরে আসলাম। এই দেখ সব নোটস, 5 দিন না, আমি 3 দিনই সব শেষ করে দিব। বলেই মনোযোগ দিয়ে পড়তে শুরু করলাম। এই লোকের ভরসা নেই,
এখন প্রিয়া আর আকাশ ছিল। ওনার কথা না শুনলে না জানি আর কার সামনে কি করে বসে। আমি নির্লজ্জ, কিন্তু উনি আমাকেও ছড়িয়ে যাবে নির্লজ্জের দিক থেকে। তোমরা একটু বাইরে যাও, বাগানে গিয়ে বসো, সেখানে আলিশা আর পিয়াজ আছে, আমি ওকে পড়িয়ে আসছি। জি ভাইয়া। বলে আকাশ আর প্রিয়া চলে গেল। কিছুক্ষণ আলিফ, কি হলো? আজকে এক জায়গা থেকে এসেছি, যদি না পড়ি? ভুলো না, আজকে তুমি পড়বে, আর শুধু আজকে না, প্রতিদিন তুমি পড়বে। আমি এসে তোমার পড়া নেব। তার মানে আপনি পড়াশোনার সময় আমার পাশে থাকবেন? আলিফ নোটসগুলো দেখতে দেখতে। হুম। আমি শুধু মুচকি হাসি দিলাম। তো আলিফের মুখ দেখে মনে হচ্ছে উনি আমার মুচকি হাসির কারণ এখনো বুঝতে পারলো না। কিন্তু আমি তো জানি আমার এমন বাচ্চামি ব্যবহার করার কারণ। 2 ঘন্টা পর আমি অর্ধেক শেষ করে ফেলেছি। হিয়া, হুম। তুমি এত কিছু এত ফাস্ট ধরতে পারো, তাহলে কেন নিজে নিজে পড়ো না? তুমি তো বাচ্চা মেয়ে না যে তোমাকে বসে থেকে পড়াতে হবে। তুমি এখন ভার্সিটিতে। আজকেই আমার ব্যাপারে সব জেনে ফেলবেন? তুমি যেমনটা দেখাও তুমি তেমনটা নও হিয়া, খুবই রহস্যময় তুমি। বাকিগুলো রেখে দাও, পরে পড়বে। এখন তোমার বন্ধুদের সাথে আড্ডা দাও। আলিফ আমার মাথায় হাত বুলাতে বুলাতে ওকে বলে আমি নিচে নেমে গেলাম। আলিফ আসলো না, ওর কি বলে একটা কাজ আছে। বাগানে আকাশ, পিয়া, আলিশা আর পিয়াস ভাইয়া বসে বসে আড্ডা দিচ্ছে। বাসায় আর কেউ নেই, বাবাই অফিসে গেছে, মামনি ওনার কোন এক ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। আরে তোরা এখানে বসে আছিস, দাঁড়া আমি চা নাস্তা নিয়ে আসি। আমি ওদের দিকে এগিয়ে আসতে আসতে, না ভাবি তুমি বসো, আমি চাই। আসলে আমি একদম ভুলে গিয়েছিলাম, সরি। বলেই আনিশা উঠতে লাগলো। তখন পায়ে পা লেগে আকাশের ওপর পড়ে গেল। পিয়া হা হয়ে তাকিয়ে রইল। পিয়াস ভাইয়া হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আমি বুঝলাম না, আমার বিয়ের দিন থেকেই কেউ না কেউ পড়ছে, আর সাথে সাথেই কেউ না কেউ ধরছে। কি হচ্ছে? আমি অবাক হয়ে বসতে বসতে আমার কথা শুনে আবার পিয়া লজ্জা পেয়ে গেল, আর পিয়াস ভাইয়া মিটমিট করে হাসতে লাগলো। আবার শুরু হয়েছে, একজন লজ্জা পাচ্ছে আর একজন মিটমিট করে হাসছে। সবার ভীমরতিতে ধরেছে। আমি মনে মনে, আলিশা তাড়াতাড়ি করে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর এখন সার্ভেন্ট এসে চা নাস্তা দিয়ে গেল, কিন্তু আলিশা আর আসলো না। পরে আলিফ আসলো, আর আমরা সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। পরের দিন আমি তোমাকে ভার্সিটিতে নিয়ে যাব, আবার নিয়ে আসবো। আলিফ তৈরি হতে হতে, আপনার কোনো সমস্যা হবে না? না, এটুকু তো আমি আমার চড়ুই পাখির জন্য করতেই পারি। আলিফ আমার গালে হাত রেখে, এখন আপনি আমাকে লাই দিয়ে মাথায় তুলছেন। ব্যাপার না, চলো। বলেই আমি আর আলিফ নিচে নামলাম। পরে সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে ভার্সিটিতে গেলাম। আলিফ আমাকে সেখানে পৌঁছে দিয়ে নিজের অফিসে চলে গেল। ভার্সিটি শেষ হতেই আমি বেরিয়ে দেখলাম আলিফ ওর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে। আলিফ, আপনি এসেছেন? আমি প্রমিস করেছিলাম, এখন গাড়িতে উঠাও। হুম। বলেই আমি গাড়িতে উঠে বসলাম। বাড়িতে পৌঁছে আমি বাড়িতে ঢুকতেই কারো আওয়াজ পেলাম। বাড়িতে মনে হয় মেহমান এসেছে। আজকে রিয়া আন্টির আসার কথা। রিয়া আন্টি? ফিয়াসের ফুফি আর আমার আম্মুর বেস্ট ফ্রেন্ড। তোমার লেহেঙ্গা আর জুয়েলারি সেই ডিজাইন করেছে। বিয়ের দিন ব্যবসার কাজে বাইরে ছিল, তাই আসতে পারেনি। উনি খুবই ট্যালেন্টেড একজন বিজনেসম্যান, খুবই গোছানো, দেখলে অবাক হবে। এত তারিফ করছেন, দেখা তো করতেই হবে। আর ওনাকে ধন্যবাদও দেওয়া দরকার এত সুন্দর একটা লেহেঙ্গা দেওয়ার জন্য। আমি বাড়িতে ঢুকতে ঢুকতে আচ্ছা চলো। বাড়ির ভেতরে ঢুকেই আমি ওই রিয়া নামের মহিলাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আলিফ সত্যিই বলেছে, আমি ওনাকে দেখেই অবাক হয়ে যাব। আমি সত্যিই খুব অবাক হয়েছে। আমি ওনার দিকে তাকিয়ে তাকিয়ে চলতে লাগলাম। ইয়ামা আসো, তোমার সাথে ওনার পরিচয় করিয়ে দিই। ওনাকে চিনতে আমার কোনো পরিচয় লাগবে না। আমি রিয়া আন্টির দিকে তাকিয়ে তাকিয়ে উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনার মতো মানুষকে আমার থেকে ভালো আর কেউ চেনে না। আমার এখন ইচ্ছা করছে আপনাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই, কারণ এই বাড়ির মানুষগুলো খুব ভালো। আপনার মতো নোংরা মানুষগুলো এসে এখানকার পরিবেশটা আরো নোংরা করবে। বলেই সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে আমি চলে আসলাম রুমে। রিয়া বেগম সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আলিফ, হিয়া এইসব কি বলে গেল? আমি দেখছি মা। বলেই আলিফ রুমে হিয়ার পিছু পিছু গেল। রুমে আলিফ গিয়ে দেখলো হিয়া ওর বিয়ের লেহেঙ্গা আর জুয়েলারি বের করেছে আর কাঁচি দিয়ে লেহেঙ্গা কাটার প্রস্তুতি নিচ্ছে। হোয়াট দ্য হেল হিয়া, কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে? বলেই আলিফ আমার হাত থেকে লেহেঙ্গা আর কেচিটা নিয়ে গেল। আপনিই তো বলেছেন ওই মহিলা নাকি এই লেহেঙ্গা বানিয়েছে, তাই আমি এইটা এখন কুচি কুচি করে কাটবো। আগে জানলে জীবনেও এই লেহেঙ্গা পরতাম না। বলেই আমি আলিফের কাছ থেকে লেহেঙ্গাটা নিতে চাইলে আলিফ তা আরো দূরে সরিয়ে বলল, তোমার সব কিছু সহ্য করি বলে তুমি যা ইচ্ছে তাই করবে? তুমি জানো
আন্টি কত যত্ন করে এই লেহেঙ্গা বানিয়েছে। যাও এক্ষুনি গিয়ে আন্টিকে সরি বলবে। আলিফ দেখলো হিয়ার চোখগুলো রাগে লাল হয়ে আছে। কি বললেন? আপনি আমাকে সহ্য করেন? আমি ভেবেছিলাম, না থাক, আপনি যেহেতু ওই মহিলার কাজের জন্য আপনিও ওনার মতোই হবেন। ধন্যবাদ আপনাকে আমাকে এতদিন সহ্য করার জন্য। আর আপনাকে কষ্ট করে আমাকে সহ্য করতে হবে না বলেই আমি বেরিয়ে যেতে লাগলাম। তখনই আলিফ আমাকে ধরে বলল, হিয়া, আমি ওইভাবে বলতে চাইনি, তুমি যা করেছো সব ভুল। প্রথম কথা, আপনি কিভাবে বলেছেন আমি জানতে চাইনি। 6 মাস থাকতে বলেছিলেন, 1 মাসও হয়নি, আপনি অসহ্য হয়ে গেছেন। 6 মাস তো পড়েই আছে। আর দ্বিতীয় কথা, আমি ভুল কিছু বলিনি, তাই আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ওই মহিলার সাথে যাদের সম্পর্ক থাকে তাদের আমি ঘৃণা করি। আর এখন তার মধ্যে আপনিও আছেন। আজকের পর থেকে আপনি আপনার পথে, আমি আমার পথে। আমাদের বিয়েটা কখনো হ্যাপিলি ম্যারিড হওয়ার জন্য তৈরি হয়নি বলেই ওনার হাত ছাড়িয়ে হাত ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে আসলাম। আলিফ সেখানেই হিয়ার কথা শুনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমি নিচে দিয়ে যাওয়ার সময় ওই মহিলার চোখে চোখ পড়ল। উনি লজ্জায় নিজের চোখ নামিয়ে নিল। অন্যদিকে আমি কিছু না বলেই চলে আসলাম। হিয়ামা। কিছুক্ষণ পরে আলিফ নিচে নেমে আসলো। আলিফ, হিয়ামা কোথায় গেল? কিছু বলছেও না কেন? রিয়ার সাথে এমন ব্যবহার করেছে? আন্টি, ও আমাকে কিছু বলেনি। আপনিই বলুন কেন হিয়া এমন করেছে। আমি যতটুকু জানি ও কখনো কষ্ট দিয়ে কথা বলে না, কিন্তু আপনাকেও সহ্য করতে পারে না। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ আছে? তাই হিয়ার বাবাই আমার থেকে তোমাকে ভালো বলতে পারবে। আলিফ সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে বেরিয়ে গেল। আলিয়া বেগম নির্বাক দৃষ্টিতে সেখানে দাঁড়িয়ে রইল। রিয়া বেগম দাঁড়িয়ে থাকা থেকে ধপাস করে বসে পড়ল। মেয়েটার মনে এত ঘৃণা জমে আছে, এ কি করলাম আমি? মেয়েটার মনে এত ঘৃণা দিয়ে ভরিয়ে দিলাম শুধুমাত্র আমার স্বার্থ রক্ষার জন্য। যেটাকে আমি আমার আত্মসম্মান ভেবেছিলাম সেটা ছিল মিথ্যে অহংকার। আর এই মিথ্যে অহংকারটাই আমার মেয়েটার জীবনে বিষিয়ে তুলেছে। ভেবেই রিয়া বেগম সেখানে বসে কাঁদতে থাকে। অন্যদিকে আলিফ ড্রাইভ করতে করতেই হিমেলকে ফোন দিল। আসসালামু আলাইকুম বাবা, আপনি এখন কোথায়? ওয়ালাইকুম আসসালাম। আমি তো এখন অফিস থেকে বাড়ি ফিরছি। কেন বাবা, কিছু হয়েছে? হিয়া কি আবার কিছু করেছে নাকি? উনি জানেন না কিছু, তার মানে হিয়া ওনাকে কিছুই বলেননি। আলিফ বাবা। বাবা, তেমন কিছু হয়নি, সেখানে আপনার সাথে কথা হবে। আচ্ছা বাবা, তুমি আসো। বলেই হিমেল সাহেব ফোন কেটে দিল। হিয়া কোথায় গেছে? পরে আলিফ পিয়াকে ফোন দিল। হ্যালো ভাইয়া, কেমন আছেন? পিয়া, এখন আমার একটা কাজ করতে হবে। জি বলুন ভাইয়া। তুমি এক্ষুনি হিয়াদের বাড়িতে গিয়ে দেখবে হিয়া ওদের বাড়িতে নাকি। কেন ভাইয়া? হিয়া কি কিছু করছে নাকি? পরে আলিফ প্রিয়াকে সবকিছু খুলে বলল। প্রিয়া হিয়াকে কি করে সামলাতে হয় তা ভালো করেই জানেন, তাই এই সময় ওর থেকে সাহায্য নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে আলিফ মনে করে। যতই হোক হিয়াকে প্রিয়া এখন পর্যন্ত আলিফ থেকে বেশি চিনি। আমি এক্ষুনি হিমেল আঙ্কেলকে ফোন করে জিজ্ঞেস করছি। না না প্রিয়া, বাবাকে ফোন করো না, উনি এখন বাসায় নেই, অফিস থেকে ফিরেছে মাত্রে, আর উনি জানেন না হিয়ার কথা। আমি এসে ওনাকে যা বলার বলবো, তাই তুমি নিজে গিয়ে একটু দেখো। আর তুমি যদি ওকে সেখানে পাও তাহলে সেখানে রাখার চেষ্টা করবে যতক্ষণ না আমি না আসছি। আর একটা কথা, ওকে বলো না আমি আসছি, না হলে আবার পালাবে। ভাইয়া আপনি একদম চিন্তা করবেন না, ও এখানে থাকলে আমি ঠিকই ওকে সামলে নিতে পারবো। এই জন্যই তুমি আমার ভরসা। আচ্ছা ভাইয়া, রাখি। বলেই প্রিয়া ফোন কেটে এক দৌড়ে হিয়াদের বাড়িতে গেল। 5 মিনিট পর প্রিয়া আবার ফোন করলো। হ্যালো প্রিয়া, পেয়েছো ওকে? না ভাইয়া, এত বড় তালা দেয়া, আর আশেপাশেও খুঁজেছি কিন্তু ওকে পাইনি। এখন কি করব? দেখো ওর ফোন এখনো অন আছে, আমি ফোন দিচ্ছি ধরছে না। তুমি ওকে ফোন দিয়ে দেখো ও কি বলে, কোথায় আছে, কেমন আছে। ঠিক আছে ভাইয়া। বলে প্রিয়া ফোন কেটে দিল। হিয়াদের বাড়িতে তুমি কি বলছো? হিয়া রিয়া নামের এক মহিলাকে দেখে এমন রিয়েক্ট করেছে? পরে হিমেল সাহেব আলমারি খুলে একটা ছবি বের করে আলিফকে দেখিয়ে বলল। দেখো তো বাবা, এটা কি সে মহিলা? আলিফ দেখি অবাক হয়ে গেল। এটাই তো রিয়া আন্টির ছবি, আপনার কাছে কি করে? কারণ তোমার রিয়া আন্টি আমার প্রাক্তন স্ত্রী আর হিয়ার জন্মদাত্রী মা। হিমেল সাহেব চশমা খুলে সোফায় বসলো।
প্রিয়া কিচেন থেকে তিনজনের জন্য কফি বানিয়ে নিয়ে আসে, পাশে বসলো। হিমেল সাহেব বলতে শুরু করলো। রিয়া আর আমার বিয়েটা ভালোবাসা ছিল। তাহলে বিয়েটা ভাঙলো কি করে? আমি তোমাকে শুরু থেকে কাহিনীটা বলি। রিয়া অনেক বড়লোক ঘরের একমাত্র মেয়ে ছিল, আর আমি ছিলাম অনাথ। ভার্সিটিতে পড়াকালীন আমাদের দেখা হয়, সেখান থেকে পরিচয়, পরে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। আমার জীবনযাপন খুব সাধারণ, কিন্তু ওদের হাই সোসাইটিতে ফিট হওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তাই আমি আর রিয়া মিলে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করি, আর এতে আমরা সফলও হই। এ শহর থেকে দূরে আমাদের একটা নতুন জগৎ তৈরি হয়। সব কিছু ঠিকমতো চলতেছিল। আমি যতটুকু উপার্জন করতে পারতাম তা দিয়ে আমাদের ছোটোখাটো সংসার খুব সুন্দরভাবে চলে যেত। আমাদের বিয়ের 2 বছর পর আমাদের ঘর আলো করে আসে হিয়া। আমাদের ভালোবাসার নিশানি আমাদের হিয়ামণি। অনেক আদরে মেয়ে ছিল হিয়া, আমার আর রিয়ার। কিন্তু হিয়ার যখন 6 মাস বয়স, তখন রিয়ার বড় ভাই আর ভাবি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন রিয়াদের কোম্পানি দেখাশোনা করার জন্য লোক ছিল না। তারপর ওর ভাইয়ের ছেলেও ছোট ছিল, আর ওর বাবাও কোম্পানি চালানোর মতো অবস্থায় ছিল না। নিজের একমাত্র ছেলে আর ছেলের বউকে হারিয়ে উনিও অনেক নিজুর হয়ে পড়েছে। এই জন্যই কোনো উপায় না পেয়ে রিয়া কোম্পানির ভার নিজের কাঁধে নেয়। এতে আমার কোনো আপত্তি ছিল না। ও আমাকে বলেছে ওদের বাড়িতে গিয়ে থাকতে, কিন্তু আমি রাজি হইনি। আমার মান সম্মান লাগবে বলে ও আমাকে আর জোর করেনি। তবে ও অনেক বলতো আমি যেন ওর সাথে ওদের কোম্পানিতে যোগ দিই, কিন্তু আমি তা চাইনি। আমার আত্মসম্মানের কথা ভেবে ধীরে ধীরে আমাদের দূরত্ব বাড়তে লাগলো। আমাদের মধ্যে প্রায় ঝগড়া হতো, কারণ ও কোম্পানি নিয়ে এতই ব্যস্ত থাকতো যে ওর যে একটা দুধের শিশু আছে ও তা ভুলে যেত। আমি সকালে চলে যেতাম, রিয়াও বেরিয়ে যেত, হিয়াকে আয়ার কাছে রেখে যেত। মেয়েটা মা ছাড়া কিছু বুঝতো না, অনেক কাঁদতো। আমি রিয়াকে বলেছি ওকে নিয়ে অফিসে যাও, তোমার কোম্পানিই তো, কেউ কিছু বলার সাহস পাবে না। কিন্তু ও শুনতো না, বলতো হিয়াকে নিয়ে গেলে নাকি ওর কাজে ব্যাঘাত ঘটবে, আর কোম্পানিতে নাকি বাচ্চা নিয়ে যাওয়ার নিয়ম নেই। এখন বসই নিয়ম ভঙ্গ করে তাহলে কেমন দেখায়? এ কথা ভেবে ও আমার মেয়েকে রোজ কাঁদিয়ে অফিসে যেত। আমার হাত পা বাঁধা ছিল, আমি করি পরের চাকরি। মেয়েকে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আমারও ওকে ছেড়ে চলে যেতে হতো। রিয়া প্রায় অনেক রাত করে বাসায় ফিরতো। জিজ্ঞেস করলে বলতো ওর নাকি অনেক কাজ করতে হয়। ধীরে ধীরে আমাদের দূরত্ব আরও বেড়ে গেল। ও আমার আর হিয়ার সাথে সময় কাটানো বন্ধ করে দিল। তবুও ওকে ভালোবাসি বলে কিছু বলতাম না। মাঝে মধ্যে 2-3 দিন হয়ে যেত বাড়ি ফিরতো না, তবুও কিছু বলতাম না। কিন্তু যখন হিয়ার 1 বছর 3 মাস, তখন ওর অনেক জ্বর হয়। আয়া রিয়াকে এত ফোন করেছিল, কিন্তু ওকে ফোনে পাইনি। তারপর আমাকে ফোন করলো। আমি সব কিছু ফেলে মেয়ের কাছে চলে আসি। সেদিন হাসপাতালে আমার মেয়েটার ওই অসহায় মুখ দেখে আমার বুকটা কেঁপে উঠল। আয়া কোনোদিন কি মায়ের মতো যত্ন নিতে পারে? অযত্নে মেয়েটার চেহারা খুব খারাপ হয়ে গেছিল। সেদিন সারা রাত ফোন করেও রিয়াকে পায়নি। সকালবেলা মেয়েটার অবস্থা একটু ভালো হয়, তখনই রিয়া হতদন্ত হয়ে হাসপাতালে আসে। ওর চেহারাতেও রয়েছে চিন্তার ছাপ। ও হাসপাতালে এসে মেয়ের অবস্থা দেখে কাঁদতে শুরু করলো। তাই আমি আর কিছু বললাম না, ওকে আশ্বস্ত করলাম মেয়েটা ভালো হয়ে যাবে। কিছুদিন সব ঠিক চললো। রিয়া আমাদের সাথে সময় কাটাতে শুরু করলো, ঠিকমতো বাড়িতে আসতেও শুরু করলো। আমি ভাবলাম যাক, সব কিছু ঠিক হয়ে গেছে। একদিন রিয়ার ফোনে একটা মেসেজ আসলো, আবার কবে দেখা করছো। আমি মেসেজটা দেখতেই রিয়া আমার কাছ থেকে ফোনটা নিয়ে গেল। আমাকে ঝাড়ি দিয়ে বলল ওর ফোনে কেন হাত দিয়েছি, কত পার্সোনাল জিনিস থাকতে পারে। সেদিন যেন আমি কোনো অপরিচিত মানুষকে নিজের সামনে পেয়েছি। অবশেষে আমাদের সম্পর্কের ইতি ঘটল যেদিন আমি জানতে পারলাম আমার মেয়ের হাসপাতালে ভর্তির সময় ও কারোর সাথে হোটেলে ছিল। আমার বিশ্বাস ভেঙে গেল। সেদিন অনেক ঝগড়া হলো আমাদের, ডিভোর্স হয়ে গেল আমাদের। রিয়া আমাদের ছেড়ে চলে গেল। অবশ্য ও হিয়াকে ওর সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমিই দিইনি। কারণ আমি জানি ও আমার মেয়ের খেয়াল রাখতে পারবে না। ওকে নিয়ে ওই বাড়ির শহর ছেড়ে চলে গেলাম। হিয়া আমাকে প্রায়ই ওর মায়ের কথা জিজ্ঞেস করত। যখন আমাদের ডিভোর্স হয় তখন ওর বয়স 1.5 বছর ছিল। যখন ওর বুঝ হয় তখন আমি ওকে সব কিছু বলি, কারণ ও যত তাড়াতাড়ি জানবে ততই ওর জন্য ভালো হবে। কিন্তু এটাই আমার ভুল ছিল। সব কাহিনী শোনার পর ওর সম্পর্ক ভালোবাসাগুলো থেকে বিশ্বাসই উঠে আসে। ও মানুষকে বিশ্বাস করাই বন্ধ করে দেয়। কারোর সাথে কথা বলতেও চাইতো না। তাই ওকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছি, যদিও কারোর সাথে একটু মিশতে পারে।
এখানে এসেছি যখন হিয়ার 5 বছর ছিল। এখানে আসার পর হিয়া, পিয়া আর আকাশের সাথে মিশতে পেরেছে বলে এখানেই থেকে যাই। হিয়া ওর মার জন্য এত রাগ পুষে রেখেছে যে এসব কিছু জানার পর আমার কাছ থেকে ওর মায়ের নাম কী ছিল ও তাও জানতে চায়নি কোনো দিন। তবে ওর মার ছবি ও একদিন দেখেছিল আর বলেছিল এ মহিলাকে ও অনেক ঘৃণা করে। আমি কোনো দিন চাইনি হিয়া ওর মাকে ঘৃণা করুক, কিন্তু পরিস্থিতি ওকে এমন বানিয়ে ফেলেছে। তাই তো যখন বিয়ের কথা আসে তখন ওর মনে হয় ওর বিয়েটাও ভেঙে যাবে, ও ওর বাবার মতো একা হয়ে যাবে। আমার একাকিত্ব ওর উপর প্রভাব ফেলেছে। ও একা থাকতে ভয় পায়, একা হতে ভয় পায়, মিশতে ভয় পায়, সম্পর্ক তৈরিতে ভয় পায়, ওগুলো ভাঙার ভয় পায়। ওর মনে সবসময় ভয় থাকতো আমিও হয়তো কোনো একদিন ওকে ছেড়ে চলে যাব, অন্য কাউকে বিয়ে করব আর ওকে ভুলে যাব। তাই ও সব কিছুর জন্য আমার উপর নির্ভরশীল হয়ে থাকতো। আমি রান্না করে খাওয়ালে খাবে, আমি না রান্না করলে সারা দিন রাত না খেয়ে থাকবে। যদি বলতাম কিছু রান্না করে খেয়ে নিতে, ও খেত না, না খেয়ে থাকবে তবুও রান্না করবে না। আজ পর্যন্ত একটা ডিম ভাজি করে খায়নি। বাড়িতে রান্নাঘর কোন দিকে জিজ্ঞেস করলে ও বলতে পারবে না। হিমেল সাহেবের এই কথা শুনে আলিফ মুস্কি হাসি দিল। সেদিনও হিয়া কত মজা করে সবার জন্য খাবার বানালো। কোনোদিনও আমি ভাবিনি হিয়ার ওই বাচ্চা মেয়ে জিদি চেহারার মধ্যে এত ভীতু আর এত ভয় পাওয়া একটা চেহারা দেখতে পাবো। কি কি ফ্রেশ করেছেন মেয়েটা। একটা ভাঙ্গা ফ্যামিলি যে একটা বাচ্চা উপরে কতটা প্রভাব পড়ে তা কারো অজানা না। মেয়েটা যাতে হাসি খুশি থাকুক, ওর মনের মধ্যে এক পাহাড় কষ্ট। তার উপর আজকে আমি ওকে কত কিছু শুনিয়েছি। হ্যাঁ, এমনকি আমি পড়তে বসালেই ও পড়তে বসতো, কোনো প্রাইভেট টিচারের কাছেও পড়তো না। ওর মনে হয় আমার প্রতি ও যদি সব কাজের জন্য নির্ভরশীল হয়ে থাকে তবে আমি ওকে ছেড়ে যাব না। কারণ ও সম্পর্ক নিয়ে অনেক ভয় পায়। হিয়া, কাঁদিস না। হিয়া এমনটা ইচ্ছে করে করেনি, ও নিশ্চয়ই ভুল বুঝছে। আমি জানি আমার মেয়েটা আমাকে খুব ঘৃণা করছে। তোর মেয়ে? তার মানে হিয়াকেই তুই ছেড়ে চলে এসেছিলি? হুম, হিয়া আমার সেই মেয়ে যাকে আমি ছেড়ে চলে এসেছিলাম, কিন্তু আমার যে আর কোনো উপায় ছিল না। পিয়াস, তুমি কখন এলে? আমার মনে হচ্ছিল কোথাও যেন একটা গন্ডগোল আছে। যখন থেকে তুমি হিয়া আর আলিফের বিয়ের সময় হিমেল আঙ্কেলের ছবি দেখেছো তখন থেকেই তোমাকে কেমন জানি অস্থির লাগছিল। রিয়া বেগম চুপ করে আছে। ফুপি, চুপ করে থেকো না। আমি কিন্তু সবই দেখেছি। হিয়া তোমাকে দেখে কিভাবে রিয়েক্ট করেছে, ওই সব কিন্তু স্বাভাবিক না। পরে রিয়া বেগম আর উপান্তর না পেয়ে সব কথা খুলে বলল পিয়াসকে। কিন্তু ফুপি, ওদের ছেড়ে আসাই কি তোমার কাছে একটা পথ মনে হয়েছে? তাহলে আর কি করতাম? ও আমাকে সন্দেহ করতো। ভাইয়া মারা যাওয়ার আগে থেকেই কিছু মানুষের কুনজর পড়েছিল কোম্পানিতে। তখন কেউ কারোর জান নিতেও পিছু পা হতো না। তোরা তো সবই জানতিস, কোম্পানির জন্য ভাইয়া আর ভাবির খুন করা হয়েছিল। আর খুনটা ভাইয়ার বিজনেস পার্টনাররাই করেছে। তারপর তাকে অ্যাক্সিডেন্ট বানিয়ে দেওয়া হয়েছে। ওদেরকে ধরতে আমাকে একা কাজ করতে হতো। ওরা যদি হিয়ার খোঁজ পেয়ে যায় তাহলে আমাকে থামাতে হিয়ার ক্ষতি করতে পারতো। তাই আমি চাইলেও হিয়াকে নিজের সাথে কোম্পানিতে নিয়ে যেতে পারতাম না। তুমি হিমেল আঙ্কেলকে বলতে পারতে। হ্যাঁ, তোর হিমেল আঙ্কেলই এটাই কোনোদিন চাইনি যে আমি কোম্পানিতে যাই। মেয়েদের সফলতা সহ্য করতে পারে কয়জন পুরুষ? ওনাকে আমি এত করে বলতাম আমার সাথে প্লিজ কোম্পানিতে যোগ দাও, আমি একা পেরে উঠছি না। উনি দিল না। ওনার নাকি আত্মসম্মানে লাগবে, তাই আমিও ওনার কাছ থেকে কোনো সাহায্য নিলাম না। আমারও তো আত্মসম্মানে লাগে, তাই একাই সব কিছু সামাল দিয়েছি। এখন বুঝতে পারলাম হিয়ামণি এত জেদি কেন। কারণ যার মা বাবাই এত জেদি তাদের একমাত্র মেয়ে তো জেদি হবেই। আমি রাত করে কেন বাসায় ফিরতাম তা নিয়ে ওর সাথে আমার ঝগড়া হতো। পিয়াস তখন ছোট, ও রাতে একা থাকতে ভয় পেত। ভাইয়া ভাবি পর ওদের টার্গেট ছিল পিয়াস। ওকে এমনি একা ছাড়তে আমার ভয় হতো। যতই হোক, ছোট থেকে ওকে লালন পালন করেছি, তাই রাতে বেশিরভাগ সময়টা ওকে দেওয়ার চেষ্টা করতাম। তোর হিমেল আঙ্কেলকেও বলেছিলাম যে চলো আমরাও ওই বাড়িতে গিয়ে থাকি, কিন্তু তাতেও নাকি ওনার আত্মসম্মানে লাগবে। তাহলে আমাকে তোমাদের সাথে নিয়ে রাখতে। কেন রাখো? আমারও তো আত্মসম্মান আছে। ও আমার সাথে ওই বাড়িতে থাকবে না, ওর আত্মসম্মানে লাগবে। ওর আত্মসম্মানে লাগবে বলে আমিও তোকে এই বাড়িতে আনিনি, আমার আত্মসম্মানে লাগবে বলে। পিয়াস মাথায় হাত দিয়ে। কেউ কারো থেকে কম না। সেদিন হিয়ার যখন জ্বর ছিল আমি কিছুই জানতাম না। সেই দিন আমাদের ওই হত্যাকারীগুলোকে ধরার কথা ছিল।
আমি আর এক অফিসার সেখানে অ্যাজ এ কাপেল সেই হোটেলে যাই। সেখানে সারা রাত খোঁজার পর ওদের ধরতে পারে তারা। আমিও তাদের সাথেই ছিলাম। আমার ভাইকে যারা মেরেছে তাদের আমি নিজের হাতে ধরতে চেয়েছিলাম। এই কারণেই আমার ফোনও সাইলেন্ট ছিল। আমি কিছুই বুঝতে পারিনি। যখন এই হত্যাকারীগুলো ধরা পড়ল, আমি ফোন হাতে নিতেই হিয়ার খবর শুনতে পাই। আমি তখন ছুটে গিয়েছিলাম হসপিটালে। তারপর সব কিছু ঠিকই চলছিল, কিন্তু তারা আমাকে বিভিন্নভাবে প্রেশার দিত কেস তুলে নেওয়ার জন্য। এই জন্যই আমার সংসার বরবাদ করতে ওরা আমাকে বিভিন্ন মেসেজ দিত, কল করত, অনেক নাম্বার দিয়ে বিরক্তও করতো, হুমকিও দিত। তোর আঙ্কেল ছিল অনেক সাদাসিধে। আমি ওনাকে এসব কিছুই বলে বিরক্ত করতে চাইনি। ভেবেছিলাম ওরা যখন কোর্টে শাস্তি পাবে তখন বলবো। যখন কোর্টে আমি জিতে যাই তখন আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি তোর আঙ্কেলকে যা যা হয়েছে সব বলার জন্য। কিন্তু তোর আঙ্কেল আমার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিল, জানতেও চাইল না কিছু। তাই আমিও বলিনি। উনি যদি ডিভোর্স নিয়ে খুশি থাকেন তবে থাকুক। আবারও জেদ? তোমরা বুঝতে পারছো না, তোমরা নিজেদের জেদের শিকার হয়েছো। একজন জেদ ধরেছে কিছু জিজ্ঞেস করবে না, আরেকজন জেদ ধরেছে কিছু বলবে না। তোমরা বুঝতে পারোনি এই জেদ তোমাদের জীবনকে ধ্বংস করে দিয়েছে। আর তোমাদের এই জেদের শিকার শুধু তোমরা না, ওই হিয়ামনিও হয়েছে। তোমরা শুধু নিজেদের জেদটাকে দেখলে, আর ওইটা আজ তোমাদের এই অবস্থায় এনে দাঁড় করিয়ে ছাড়লো। শুনে রাখো, এইসব যদি হিয়ামনি শোনে তাহলে তোমাদের ওর হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। চাকু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের অবস্থা নাজেহাল করে ছাড়বে এই মেয়ে। কারণ ওর জীবনের যত কষ্ট হয়েছে শুধুমাত্র তোমাদের জেদের জন্য। বলেই পিয়াস বেরিয়ে গেল। রিয়া বেগম সেখানে বসে পিয়াসের যাওয়ার দিকে তাকিয়ে রইল। হিয়াদের বাড়িতে সব শুনলাম বাবা। হিয়া এখন কোথায় থাকতে পারে আপনি জানেন? আমাদের পুরনো বাড়িতে হতে পারে। আচ্ছা, তাহলে আমি আসি। বলেই আলিফ বেরিয়ে আসতে লাগলো। তখনই প্রিয়া বলল, ভাইয়া আমিও যাই আপনার সাথে। না, তুমি এখানে আঙ্কেলের খেয়াল রাখো। বলেই আলিফ বের হতে যাবে তখনই দেখে পিয়াস। পিয়াস, কিছু বলবি? হিয়াকে যে করেই হোক দুই পক্ষের কথা শোনার জন্য রাজি করা। আমি বুঝতে পারছি। বলেই আলিফ গাড়িতে উঠে চলে গেল। পিয়াস একটা দীর্ঘশ্বাস ফেললো। হিমেল সাহেব, পিয়াস আর প্রিয়া হিয়াদের বাড়িতে বসে আছে। একটু পরেই প্রিয়া হিয়ার রুমে গিয়ে হিয়াকে ফোন দিল। দুইবার ফোন বেজে গেল, কেউ ধরলো না। পরের বার রিং বাজতেই হিয়া ধরলো। আমি হ্যালো বলতেই ওপাশ থেকে কড়া গলায় পিয়া বলল, তোকে এখন হাতের কাছে পেলে কষি একটা থাপ্পড় মারতাম বেয়াদব। কেন? আমি কি করেছি? তুই কি করেছিস? তুই ভাইয়ের সাথে ঝগড়া কেন করেছিস? উনি আমাকে কষ্ট দিয়ে কথা বলেছে কেন? কষ্ট? তুই জানিস কষ্ট কি? দেখ, আমি আর আলিফ ভাইয়া হিমেল আঙ্কেলের কাছ থেকে রিয়া আন্টির ব্যাপারে সব শুনেছি। তাই এখন ওইসব বলে কিছু হবে না। উনি নাকি আমাকে সহ্য করছেন, এইটার কোনো কথা তোর কাছে হবে? সহ্য করেছেই তো। তুই ভাব, এমন একটা দিন গেছে তুই ওনার সাথে ভালো করে কথা বলেছিস? ওনার জীবনে আসার পর থেকেই একটার পর একটা কাণ্ড করেই যাচ্ছিস। উনি কোনোদিন কিছু বলেনি, হাসি মুখে সব কিছু সহ্য করেছে। তোর সব ভুল ত্রুটিগুলো উনি ঠিক করে গেছে, কোনো কমপ্লেন করেনি। আর আজ উনি না জেনে তোর করা কাণ্ডের উপর একটু কথা শুনিয়েছে বলে তুই এত রেগে আছিস ওনার উপর? তাহলে ভাব তো তুই কী কী করেছিস ওনার সাথে। উনি যদি ওই সব ধরতো তাহলে তোর কষ্টের সীমা থাকতো না। তুই ওনার করা ভুল করে একটা ভুল ক্ষমা করতে পারছিস না। আর উনি তোর ভুলের উপর ভুল ক্ষমা করে আসছে। নিজের জেদ একটু ছেড়ে চোখ খুলে দেখ, না হলে পালাতে পালাতে এত দূরে পালিয়ে যাবি যে ফিরে আসার কোনো পথ খোলা থাকবে না। আর আলিফ ভাইয়া তোকে ভালোবাসে, অন্তত ওনার ভালোবাসার একটু সম্মান করিস। বলেই প্রিয়া রাগে ফোনটা কেটে দিল। আমি ফ্লোরে ধপ করে বসে পড়লাম, কারণ পিয়ার প্রতিটা কথাই ঠিক বলছে আমারই। আলিফ তো কিছুই জানতো না, না জেনে বলেছে। কিন্তু আমি তো সব জানতাম। আমি ওকে বলতে পারতাম আমার এমন করার কারণ। আলিফের যদি আমি হারিয়ে ফেলি আমার অনেক কষ্ট হবে, দম বন্ধ হয়ে মরে যাবো আমি। এটা ভালোবাসা নাকি জানি না। অন্যদিকে প্রিয়া হিয়ার রুমে বসে কাঁদতে লাগলো। তখনই পিয়াস এসে ওর মাথায় হাত বোলাতে লাগলো। প্রিয়া পিয়াসকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কি ঠিক করেছি হিয়াকে এতগুলো কথা বলে? হিয়া তো এমনি এত কিছু ফেস করেছে, ওর মনে এত কষ্ট ছিল আমি জানতেই পারলাম না।
আর এখন আমি ওকে আরও কথা শোনালাম। পিয়াস প্রিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তুমি একদম ঠিক করেছো। তোমার এই কথাগুলো শুনে হিয়ামণিকে একটু হলেও ভাবতে হবে ওর আর আলিফের সম্পর্কটা। আর জেদের কারণে কোনো সম্পর্ক শেষ হতে দেয়া যাবে না। বিয়ে এমন একটা সম্পর্ক যাকে কথায় কথায় ভাঙা যায় না। এইটা হিয়াকেও বুঝতে হবে আর ওদের বাবা মাকেও। অন্যদিকে আমি হাঁটু মুড়ে বসে বসে কাঁদছে। তখনই হিয়া হিয়া বলে ডাকতে ডাকতে রুমে ঢুকলো আলিফ। আলিফ তাকিয়ে দেখলো হিয়া কাঁদছে। এই প্রথম ওকে কাঁদতে দেখছে। কাঁদলে ওর মুখটা অনেক মায়াবী লাগে, চোখটা অসহায় লাগে। আলিফ তাড়াতাড়ি ফ্লোরে বসে হিয়াকে জড়িয়ে ধরলো। আলিফ আমাকে জড়িয়ে ধরতেই আমি ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। আলিফ, তুমি এসেছো? আমি ভেবেছিলাম তুমি আসবে না, তুমি রাগ করে থাকবে। আমি কি করে রাগ করে আমার চোরে পাখির উপরে থাকবো? তুমি কাঁদছো কেন? আমি তো কোনোদিন তোমাকে কাঁদতে দেখিনি। তুমি তো বলেছ বোঝা হওয়ার পর থেকে কখনো তুমি কাঁদোনি, তাহলে এখন কেন কাঁদছো? আলিফ হিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই আপনা আপনি আমার চোখে পানি চলে আসছিল। আমি চোখ মুছতে মুছতে। তার মানে আমাকে হারানোর ভয়? এত খুশি হল আপনি? আমি এখনও রেগে আছি। তাহলে আমি সহ। আলিফ কিছু বলতে যাবে, তার আগেই আমি ওর মুখ চেপে বললাম, আগে আমি বলবো সরি। আলিফ মুচকি হেসে আমার কপালে চুমু দিল। কিছুক্ষণ পর আলিফ সোফায় বসে আছে আর আমি চুপ করে ওর কোলে শুয়ে আছি। আমাদের এই পুরনো বাড়ি একতলার। এখানে 4টা রুম আছে, একটা বড় বসার ঘর, সেখানেই রয়েছে খাবার টেবিল, টেবিলের পাশে একটা ছোট্ট রুম রয়েছে রান্নাঘর। কয়েক বছর ধরে এখানে না থাকার কারণে সব জায়গাতে ধুলোবালি জমে আছে। আমি এসে সোফাটা পরিষ্কার করেছি। কেন জানি ওই বাড়ি থেকে বের হয়ে এই বাড়িতেই আসতে ইচ্ছে করলো, তাই চলে আসলাম। হিয়া, আলিফ মাথায় হাত বুলাতে বুলাতে বলল, দরজা খুললে কি করে? খুব রেগে বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখানে এসে দেখি মস্ত বড় এক তালা মারা, তাই রেগে একটা পাথর এনে তালা ভেঙে দিই। তোমার দ্বারাই সম্ভব। ভালো যে কারো মাথা ভাঙ্গুনি। আমিও হাসতে লাগলাম। কিছুক্ষণ পর, আলিফ, আমি 2 পক্ষের কথা শুনবো। আমারও তাই মনে হয়। আজকে রাতটা এখানেই থাকি, কালকে যাব বাড়িতে। তুমি পিয়াস ভাইয়াকে বলবে ওনার ফুপিকে যেন কালকে সকাল সকাল আমাদের বাড়িতে নিয়ে আসে। আচ্ছা, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আমিও গুটিসুটি মেরে আলিফের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। সোফায় হিয়া ঘুমিয়ে আছে। আলিফ উঠে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছে। আজকের চাঁদটা অনেক সুন্দর। হয়তো পূর্ণিমা, হয়তো শিওর না পূর্ণিমা। কেন জানি আজ আকাশের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। কোনোদিন এইভাবে আকাশ দেখা হয়নি, তবে আজ ভালো লাগছে আকাশ দেখতে। হিয়া থাকলে আরও ভালো লাগতো। তবে যাই হোক, আজকে ওর উপরে যা গেল। মেয়েটা ছোটবেলা থেকে কত কিছু করেছে, ভাবতে পারিনি ওর এত কিছু করার পিছনে কত কি কারণ হবে। কারণ এত বছর পর যাকে দেখার পর তাকে এত বছর ধরে ঘৃণা করে এসেছে, এভাবে হুট করে দেখা হওয়াতে ও অনেক বড় ধাক্কা খেয়েছে। তবে যাই হোক, 2 পক্ষের কথা শোনার জন্য হলো ও রাজি হয়েছে বলে আমি একটু চিন্তামুক্ত হয়েছি। হিয়া, আমি জানতে চাই দুজনের কথা শুনে তুমি কি সিদ্ধান্ত নাও? ভেবেই আলিফ হিয়ার দিকে তাকালো। হিয়া নিষ্পাপ শিশুর মতো হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। মাঝে মধ্যে ঠান্ডা লাগছে বলে কাচুমাচু হয়ে যাচ্ছে। আলিফ নিজের কোটটা হিয়ার উপর জড়িয়ে দিল। কিছুক্ষণ পর পিয়াস ফোন করলো। তখন মধ্যরাত। হ্যালো পিয়াস। পেয়েছিস হিয়াকে? পেয়েছি। ও কেমন আছে? ভালোই আছে, নিজেকে সামনে নেওয়ার শক্তি আছে মেয়েটার। তবে কি রাজি হয়েছে? রাজি হয়েছে। তোকে বলেছে সকালে রিয়া আন্টিকে নিয়ে সকালে ওদের বাড়িতে আসতে। আমি ওকে নিয়ে ওর বাড়িতে যাব। হিমেল আঙ্কেলকে এখন কিছু বলিনি, তবে ওনাকেও বাড়িতে গিয়ে বলবো। আচ্ছা, আমি এখন হিমেল আঙ্কেলের বাড়ি থেকে বাসায় আসলাম। ফুপিও আমার সাথে এসেছে। অনেক চিন্তিত মনে হচ্ছে। আমি ভাবতে পারিনি উনি ওভাবে হুট করে হিয়ার সামনে চলে যাবে। অবশ্য উনি তোর আর হিয়ার ছবি দেখে কেমন যেন রিয়েক্ট করছিল, তবে ভাবতে পারিনি ওই রিয়েক্ট করার পেছনে এত বড় একটা কারণ থাকবে। এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে। তোর আবার নিজেকে অপরাধী কেন মনে হবে? আমার জন্যই তো ফুপি এই সব করেছে। আমি এক প্রকার কারণ, যার কারণে ফুপি আর হিয়া আলাদা হয়েছে। দেখ পিয়াস, সবসময় তুই আমাকে জ্ঞান দিস, এখন তুই নিজেই জ্ঞানহীন কথা বলছিস। এখানে তোর কোনো দোষ নেই, এটা ওনাদের দোষ। ওনারা নিজেদের অহংকার নিয়ে পড়েছিল। তোর কি মনে হয় হিয়ামণি আমার উপর রেগে থাকবে? ভুলো না, আমার চড়ুই পাখির স্বভাব বাচ্চামি হলে কি হবে। আমার চড়ুই পাখি অনেক জ্ঞানী, বুঝলি? তুই একদম চিন্তা করিস না।
তুই এখন একটা ঘুম দে, কালকে অনেক কিছুর মুখোমুখি হতে হবে, অনেক কিছু সামাল দিতে হবে। আচ্ছা তাহলে রাখি, তুইও রেস্ট নে। বলেই পিয়াস ফোন কেটে দিল। এখন শুধু সকাল হওয়ার পালা। আলিফ মনে মনে আকাশের দিকে তাকিয়ে বলল, সকালে। ভোরে আমার ঘুম ভাঙলো আলিফের ডাক শুনে। হিয়া উঠো, সকাল হয়ে গেছে, আমাদের যেতে হবে। আমি পিট করে আলিফের দিকে তাকিয়ে মুচকি এসে বললাম, আজকে অনেক বড় দিন তাই না আলিফ? কিন্তু আমি জানি আমার চোরে পাখি সব কিছু সামনে নিতে পারবে। পরেই আলিফ আমার কপালে চুমু দিল। আমিও মুচকে এসে উঠে পড়লাম। গাড়িতে বসে আছে, গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বুকে ধুরফর আওয়াজ করছে। যতই এগোচ্ছি তত হার্টবিট এত বেড়ে যাচ্ছে যে বলে বোঝানো সম্ভব না। গলা শুকিয়ে যাচ্ছে। প্রচুর চিন্তা হচ্ছে কি হবে এই ভেবে। তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলাম। কিছুই হবে না, এবার যা করার আমিই করব। বাড়িতে আমি ফ্রেশ হয়ে বের হতেই পিয়াস ভাইয়া ওনার ফুপিকে নিয়ে আসলো। ভালো করেছো পিয়াস ভাইয়া, ওনাকে নিয়ে এসেছো। আপনি রিয়া ওই রুমে গিয়ে বসুন, আমি আসছি। উনি কিছু না বলে আমার দেখানো রুমে গিয়ে বসলো। পিয়াস ভাইয়া বসার রুমের সোফায় বসে রইলো। ওনার পাশেই বসে আছে আলিফ। কিচেনে সবার জন্য নাস্তা বানাচ্ছে পিয়া। আমি সোজা গেলাম বাবার কাছে। বাবার রুমে আমি ঢুকতেই দেখি উনি খুব চিন্তিত হয়ে পায়চারি করছে। কি হলো, আমার পায়চারি করছো কেন? তুই আমাকে বলিসনি কেন ওই মহিলা আসবে? তোমরা আমাকে জিজ্ঞেস করে ডিভোর্স নিয়েছ? তোমাদের জিজ্ঞেস করে আমি কাজ করব? আমি কড়া গলে। বাবা চুপ করে আছে। ওই রুমে চলো, কথা আছে বলে আমি যেতে লাগলাম। তখনই বাবা বলে উঠলো, আমার ওর সাথে কোনো কথা নেই। তোমাদের একে অপরের সাথে কোনো কথাই নেই তা আমি ভালো করেই জানি, কিন্তু আমার তোমাদের দুজনের সাথে কথা আছে। এখন তুমি কি যাবে? বাবা আর কিছু না বলে সোজা হাঁটতে শুরু করলো রুমের দিকে। চিল্লাচিল্লি না করলে এদের কথা শোনানো যায় না বলেই আমি গেলাম বাবার সাথে। রুমে ঢুকতে যাব তখনই আলিফ বলল, হিয়া আমি যাব তোমার সাথে। আলিফ চিন্তা করো না, এটা আমার উপর ছেড়ে দাও। আমার কথা শুনলে কিছুই করব না, আর না হলে জানি না কি করব। বলেই আমি রুমে ঢুকলাম। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিলাম। পিয়া কিচেন থেকে এসে বলল, শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ? আচ্ছা তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। বলেই পিয়াস কিচেনে চলে গেল। আলিফ রুমের সামনে পায়চারি করছে। আলিফ চিন্তা করিস না, সব ঠিকই হবে। জানি সব ঠিক হবে, কিন্তু হিয়া রাগ উঠলে ওনাদের জানি কি করে, আর ওনাদের কথায় যদি হিয়া আরো কষ্ট পায়। কোনোদিন ভাবিনি তুই এমন করে কারো চিন্তা করবি। কিছু বললি? না শোন, হিয়া ঠিক সামলে নিবে, আর যদি না হয় ওর চাকু তো আছেই। কি হিয়া কি চাকু নিয়ে ভিতরে গেছে? এই দেখো তোমাদের চা এসে পড়েছে। হু নোস, চিন্তা করে লাভ নেই, এসে বসে বসে চা খা। তাও ঠিক, চিন্তা করে লাভ নেই, চা খাওয়া যাক। বলেই আলিফও চা খেতে লাগলো। রুমে হিমেল সাহেব রিয়া বেগমকে দেখেই অবাক হয়ে গেছে। আজ কত বছর পর এই মুখ দেখছেন ঠিক নেই, তবে রোজ এই মুখের স্বপ্ন উনি বিভোর হয়ে থাকেন। এখনো চেহারা থেকে সেই নূর সরেনি, আগের মতোই মায়াবী চেহারা, যা দেখে একদিন মন হারিয়েছিল সে। এখনো আগের মতো গোছানো সব, তবে বয়সের ছাপ একটু হলেও মুখে দেখা যাচ্ছে, তবে তা মুখটাকে আরো সুন্দর করে তুলেছে। অন্যদিকে রিয়া বেগমও যে কত বছর পর এই মুখটা দেখেছে হিসেব নেই। তবে এমন একটা দিন রাত নেই উনি এই মুখটাকে মিস করেনি। এখনও অগোছালো লোকটা ঘুম থেকে উঠেই চুল আঁচড়ানোর কথা এখনও উনি ভুলে যায়। চোখে চশমা লেগেছে, বয়স শুধু আমাকে না ওনাকেও ঘিরে ধরেছে। তবে দেখেই বোঝা যাচ্ছে নিজের একদম খেয়াল রাখে না। অবশ্য রাখবেই কি করে, জেদ থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চোখ দিলে তো খেয়াল রাখবে। আমি টেবিলে বসে আছি, আর আমার এক পাশে বসে আছে বাবা, আর এক পাশে পিয়াস ভাইয়ার ফুপি। এই রুমে এসেছি 15 মিনিটের বেশি হবে, কিন্তু এই 15 মিনিট ওনারা অপলক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে আছে। যা দেখে আমার কেমন লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আমি কাশি দিয়ে বললাম, যদি দেখা দেখির পালা শেষ হয় তাহলে যেই জন্য এই রুমে আসা ওইটা করা যাক। আমার কথা শুনে তারা একে অপরের দিকে চাহনি পরিবর্তন করে মুখ ভেঙচিয়ে ঘুরিয়ে নিল। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। আপনাদের কিছু বলার আছে? আমার মুখ থেকে এই কথা বের হতে না হতেই বাবা বলে উঠল, আমার এই মহিলার সাথে কিছু কথা বলার নেই। থাকবে কি করে, তোমার কথা বলার মুখ আছে হিমেল? আমার আছে, বলো তোমার নেই। অবশ্য যা করেছো তারপর কারোই কথা বলার সাহস থাকবে না। তুমি আমাকে করতে বাধ্য করেছো হিমেল, তোমার ইগোর কারণেই আমি যেতে বাধ্য হয়েছি। ও এখন আমার দোষ? দেবেই তো এখন আমার দোষ। তখনও আমার দোষ ছিল, এখনও আমার দোষ। হ্যাঁ, তখনও তোমার দোষ ছিল, এখনও তোমারই দোষ। তুমিই আমাকে ডিভোর্স দিয়েছো, আমি না।
তাই ডিভোর্স আমি দিয়েছিলাম, কিন্তু সেখানে স্বাক্ষর তো আর আমি জোর করে নিইনি। আর মেয়ের থেকে দূরে তো তুমি ইচ্ছে করেছিলে। তুমি যেখানে আমাকে ডিভোর্স দিয়েছো সেখানে আমার কথা বলার কোনো মানেই হয় না। আর মেয়ের থেকে দূরে আমি ইচ্ছে করে থাকিনি। আমাদের ডিভোর্সের পরপরই তো তুমি মেয়েকে নিয়ে উধাও হয়ে গেছো। নিজের ভাইয়ের খুনিদের খুঁজে বের করতে পারো, অথচ নিজের মেয়ে আর স্বামীকে খুঁজে বের করতে পারো না। প্রথমত তুমি আমার স্বামী নও, প্রাক্তন স্বামী। দ্বিতীয়ত তোমার তো বিশ্বাসই হচ্ছিল না যে আমি আমার ভাইদের খুনিদের বের করার জন্যই এসব করছি। কি করে হবে বিশ্বাস? তোমার কথা তো কোনো বাংলা সিনেমাকেও হার মানাবে। আমি এতক্ষণ ওনাদের কথা শুনছিলাম। ওনাদের কথা শুনে আমার রাগে ফেটে যেতে ইচ্ছে করছে। এতক্ষণ ধৈর্য ধরে থাকার পরেও আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি একটা চাকু টেবিলের মাঝ বরাবর গেঁথে দিলাম। তারা দুজনেই আমার দিকে ভয়ে ভয়ে তাকালো। আমি তাদের দুজনের দিকে তাকিয়ে বললাম, আপনাদের না একজনের সাথে আরেকজনের কথা বলার কিছুই ছিল না? এখন দেখি আপনাদের কথাই থামছে না। এখন সবাই চুপ, শুধু আমি কথা বলবো, শুধু আমি। আর আমি যাকে বলবো সেই কথা বলবে, যাকে প্রশ্ন করব সেই উত্তর দেবে। ইটস দ্যাট ক্লিয়ার? ইয়েস ম্যাম। ভেরি গুড। আপনি, রিয়া, বলুন আপনার কথা। কেন আপনি এসব করেছেন? আমি ওনার দিকে তাকিয়ে পরে উনি আমাকে ওনার পক্ষের কথাগুলো বললেন। আমি শুনে কিছুক্ষণ চুপ রইলাম। বাবার দিকে তাকিয়ে দেখি উনি নিচের দিকে তাকিয়ে আছে। আবারও একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, বাবা তোমার কথাগুলো বলো। পরে বাবা আমাকে তার কথাগুলো বলল। আমি তার কথা শুনে মাথায় হাত দিয়ে বসে আছি। কি করব কিছুই বুঝতে পারছি না। শুধুমাত্র তাদের জিদের জন্য আমার জীবন এমন। আমি উপর দিকে মাথা তুলে একবার বাবার দিকে, একবার পিয়াস ভাইয়ার ফুপির দিকে তাকালাম। পরে উঠে তাদের উদ্দেশ্যে বললাম, আমি এখান থেকে যাচ্ছি, তোমরা এই রুমে থাকবে। কি করবে আমি জানি না, তবে হ্যাঁ, একজন আরেকজনের কথা শুনবে। যদি কেউ না শোনে তাহলে জোর করে শোনাও। নিজের মনের কথা বলো। আর যদি কেউ না বলে তাহলে তার মন থেকে কথা বের করো। আর হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, তোমাদের জেদের কারণে তোমাদের জীবন না, আমার জীবন খারাপ হচ্ছে। আমি এমন একজনে পরিণত হয়েছি যা আমার হবার কথা ছিল না। আর এইসব কিছুর পেছনে দায়ী তোমরা দুজন। আমি তোমাদের কোনো দিনই ক্ষমা করব না। তবে যেহেতু তোমরা আমার মা বাবা, তাই তোমাদের ঘৃণাও করব না। আগের হিয়া থাকলে তোমাদের এমন শাস্তি দিতাম তোমাদের সারা জীবনের জন্য মনে রাখতে। কিন্তু এখন আমি আর তা করব না, কারণ আমার যার সাথে বিয়ে হয়েছে তার সাথে থেকে এইটুকু শিখেছি যে সবাইকে একটা সুযোগ দেওয়া উচিত। তাই আমিও তোমাদের একটা সুযোগ দিব। এই সুযোগে তোমরা নিজেদের মধ্যে যা কিছু আছে সব কিছু ঠিক করো, আর না হয় তোমরা দুজন আমাকে হারাবে। হিয়াকে হারানোর কথা শুনে দুজনেই চমকে উঠল। এইবার যদি পালাই এমন জায়গায় যাব কেউ খুঁজেও পাবে না। আরেকটা কথা, যতদিন না পর্যন্ত তোমাদের মধ্যে সবকিছু ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা কেউ আমার সাথে কোনো যোগাযোগ করবে না। আগে স্বামী স্ত্রী হয়ে ওঠো, তারপর না হয় বাবা মা। বলে রুম থেকে বেরিয়ে আসলাম। রুম থেকে বের হতেই রুমটা বাইরে থেকে লক করে দিলাম। কি হলো হিয়া, তুমি রুম বাড়ির থেকে লক করলে কেন? কিছুক্ষণ এভাবে ওনাদের ভেতরে থাকতে দাও। আগে ওনাদের নিজেদের মধ্যকার সম্পর্ক ঠিক করুক, তারপর আমাদের সাথে আমাদের সম্পর্ক নিয়ে কথা হবে। বলেই সোফায় বসলাম। আলিফও আমার পাশে বসলো। পিয়া এক কাপ চা দে তো। তাদের কথা শুনে আমার মাথা ব্যথা শুরু করেছে। দুইজনই একরকম জেদি। একদম তোর মতো। বলেই প্রিয়া চা নিয়ে আসলো। বলতে খারাপ লাগছে, তবে তুই একদমই ঠিকই বলেছিস প্রিয়া। ওনারা একদম আমার মতো। ওনারা তোমার মতো না, তুমি ওনাদের মতো। ওই একই হলো। তবে যাই হোক, এখন আমি বুঝতে পারছি কি? আমার এই রকম পালিয়ে যাওয়ার অভ্যেস কোত্থেকে আসলো। আমার বাবা মা পালিয়ে বিয়ে করেছে, তারাও নিজেদের পরিস্থিতি থেকে পালায়, নিজের কথাগুলো থেকেই পালায়। আজকে আমি তোমার সাথে একমত। আলিফের কথা শুনে সবাই হেসে উঠল। নাও নাও, সবাই মজা নাও। কি আর করার। প্রিয়া, কি রান্না করেছিস? খুব খিদে পেয়েছে। কিছুই খাইনি কাল দুপুর থেকে। আমিও খাইনি। আরে কি বলছিস, আমিও তো কালকে দুপুর থেকে কিছু খাইনি। পিয়া তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দাও। হ্যাঁ, আমি তো এই বাড়ির বাবুর্চি না। আমরা সবাই প্রিয়ার কথায় ভয় পেয়ে গেলাম। এত রেগে যাচ্ছিস কেন? আমি তো রান্না করতে পারি না, তুই জানিসই। জানি জানি, সবার রান্না আমাকেই করতে হয়। বলেই প্রিয়া রাগে গজগজ করতে করতে রান্নাঘরে গেল। যাই আমি গিয়ে ওকে সাহায্য করি। বলেই পিয়াস ভাইয়া উঠল। তুমি রান্না করতে পারো? বিভিন্ন জায়গায় ট্রেকিং করার সময় আমি তো রান্না করি, আর আলিফও তো রান্না করতে পারে। আমি আলিফের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে। আলিফ হ্যাঁ বোধক মাথা নেড়ে। এখানে আমি অকর্মার ঝেঁকি। পরেই পিয়াস ভাইয়া হাসতে হাসতে রান্নাঘরে গেল পিয়াকে সাহায্য করতে। আমি আলিফের কাছাকাছি গিয়ে ফিসফিস করে বললাম, ওরা দুজন কেমন ক্লোজ ক্লোজ মনে হচ্ছে না?
মনে হচ্ছে শীঘ্রই আরেকটা বিয়ে খাবো। পরেই আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে দিলাম। আলিফ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে হিয়া একটা বড় বক্স এনেছে। ওইটাকে ভ্রু কুঁচকে এক দৃষ্টিতে দেখেই যাচ্ছে। দেখছে তো দেখছেই, আবার একবার ঘাড় এদিকে ঘুরাচ্ছে তো আবার ওইদিকে। আলিফের সন্দেহ হলো হিয়া মনোযোগ দিয়ে যেহেতু বক্সটা দেখছে, নিশ্চয়ই গন্ডগোল আছে বা এই মেয়ে গন্ডগোল লাগাবে। বক্সের চারপাশে ভালো করে দেখে হিয়া একটা হাতুড়ি দিয়ে যেই তার তালা ভাঙতে যাবে অমনি পিছন থেকে আলিফ ধরে বলল, কি করছো? বক্সের তালা খুঁজছে। তা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কেন? এইটার মধ্যে বাবার গুপ্তধন আছে। বাবা কোনোদিন এটাতে আমার ছুতেও দিত না, লুকিয়ে রাখতো। আজ বাবার ঘরের আলমারি খুলতে এটা পেলাম। আজ আর এইটা খোলার সুযোগ হাতছাড়া করছি না। বলি আবার হাতুড়ি দিয়ে তালা ভাঙতে যাব। তখন আবার আলিফ হাত ধরে বলল, অনুমতি ছাড়া অন্যের জিনিস দেখা ভালো না হিয়া। আমি কি অপরিচিত মানুষের জিনিসে হাত দিচ্ছি নাকি? এটা আমার বাবার উত্তরাধিকার সূত্রে, এটাতে আমার অধিকার আছে। তাও ঠিক না, হতে পারে এটার মধ্যে ওনার পার্সোনাল জিনিস আছে। এই জন্যই তো আমার কৌতূহল। আরেকটা কথা, এই সেন্টু গেঞ্জি আর লুঙ্গিতে আপনাকে পুরাই বাঙালি ঝামাই লাগছে। ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আমি বাঙালি জামাই। না, কোনোদিন আপনাকে এই বেশি দেখিনি তো, তাই বলছিলাম আর কি। শ্বশুর মশাইয়ের লুঙ্গি পরে কেমন লাগছে? খুবই ভালো, তবে এসব কথা বলে আমাকে রাজি করাতে পারবে না। আমি তোমাকে অন্যের ব্যক্তিগত জিনিসে হাত দিতে দিব না। আলী বুকে হাত ভাঁজ করে দাঁড়ালো। তাহলে দোষ আপনার। কেন, আমি কি করেছি? আপনিই তো বললেন বাবার আলমারি থেকে আপনার জন্য কাপড় চোপড় এনে দিতে, আপনি ফ্রেশ হবেন। আমি যদি আপনার জন্য আলমারি না খুলতাম তাহলে এই বক্সটাও পেতাম না, আর আমার ইচ্ছেও জাগতো না এটা খোলার দেখার। বলেই আমি আলিফের দিকে কিউট ফেসে তাকালাম। আলিফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আলিফ, আমি জানি আপনারও ইচ্ছে করছে এটার মধ্যে কি আছে খুলে দেখতে। আমি বাঁকা চোখে আলিফের দিকে তাকিয়ে, ভুলো না আমি তোমার মতো না, আমার কিছু আদর্শ আছে। ধুর, আজকে আদর্শগুলোকে গুলি মারতে হবে। বলেই আমি আলিফকে আমার পাশে বসিয়ে হাঁচড়ি নিয়ে একবারই মেলে তালা ভেঙে ফেললাম। তোমার জন্য আমার যে কোন দিন জেলে যেতে হয়। ব্যাপার না, দুজন মিলে যেখানে যাব সেখানে খুশি থাকবো। বলেই বক্স করলাম। আলিফ হিয়ার কথা শুনে মুচকি হেসে ভাবলো, সত্যি তোমার সাথে আমি সব জায়গায় যেতে পারবো হিয়া। বক্স খুলে কৌতূহল নিয়ে আমি আর আলিফ তার ভেতরের জিনিসগুলো দেখে অনেক অবাক হয়ে গেলাম। আলিফ দেখেন, এটা বাবার পিয়াস ভাইয়ার ফুপির বিয়ের ছবি। আমি আগে কোনো দিন দেখিনি। বাবা এখানে লুকিয়ে রেখেছিল। উনি পিয়াস ভাইয়ের ফুফি আর তোমার মাও। আলিফ আমার হাত থেকে ছবিটা নিয়ে, আলিফ আমি আপনার কথায় ওনাকে একটা সুযোগ দিয়েছি, কিন্তু ক্ষমা এখনো করিনি। যাই কারণ থাকুক, ওনার এসব করার পেছনে তা আমার কাছে কিছুই না। উনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। আমি কোনোদিন ভাবিনি ওনাকে সুযোগ দিব। তবে যাই হোক, সুযোগ দেওয়ার কথা বলেছিলেন, দিয়েছি, কিন্তু এখন ক্ষমা করার কথা বলবেন না। আমি অতটাও মহান নই যে ওনার মতো মানুষকে ক্ষমা করতে পারবো। আমি নিচের দিকে তাকিয়ে, যদি উনি কোনোদিন তোমার মন গলাতে পারে তাহলে? আলিফ আমার মাথায় হাত দিয়ে, আপনি আমার সাথে এত ভালো ব্যবহার করেন, এখনো কি আমার মন গলাতে পেরেছেন? আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু সত্যি করে বলুন তো, আপনি জানেন কি না আমার মনে আপনার জন্য কি আছে? আমি আলিফের দিকে তাকিয়ে, আলিফ আমার কথা শুনে চুপ হয়ে গেল। আমি আপনার মনে কষ্ট দিতে চাইনি। আপনি আমার অনেক খেয়াল রাখেন, আমার কথা বুঝতে পারেন, আমার সব কাজে আপনি সাহায্য করেন, আমাকে ভালোবাসেন। তাই আমি নিজেকে পরিবর্তন করে আপনার ওইসব জিনিসগুলোতে সাড়া দিতে চাই, কিন্তু পারি না। মনের কোণে যে ভয় এত বছর ধরে জমেছে, ওইসব এত সহজে আমার পিছু ছাড়বে না। আর এই ভয়গুলো আমার মনে ঢুকিয়েছেন উনি। তাহলে বলুন, ওনাকে কি এত সহজে ক্ষমা করা যায়? আমার জীবন স্বাভাবিক হয়ে উঠুক তা আমিও চাই, কিন্তু আমি পারি না। ওনাকে আমিও ক্ষমা করতে পারবো না। আর সুযোগটা উনি কিভাবে কাজে লাগাবে আমি জানি না, শুধু এটাই জানি আমার পক্ষে এখন সম্ভব না। হ্যাঁ, তবে এইটা বলতে পারি, আমি ওনাকে আগে যতটা ঘৃণা করি ততটাও ঘৃণা করব না। আর বাবার ক্ষেত্রে? বাবা, ওনার প্রতি আমার আগে যতটুকু রাগ ছিল এখন তো আর নেই, কারণ উনি সবসময় আমার পাশে থেকেছেন। উনি কোনোদিনও চাননি আমার এমন অবস্থা, তাই তো ধরে বেঁধে আপনার সাথে বিয়ে দিয়েছে। তবে যাই হোক, উনি ওনার রাগে এই সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য একটু হলেও আমার কষ্ট পেতে হয়েছে। তাই ওনাকেও একটু আমার রাগ সহ্য করতে হবে। বাবা মা হওয়া সহজ না, এটা ওনাদের বুঝতে হবে। যতক্ষণ না তারা এইটা বুঝতে পারছে ততক্ষণ আমিও হাল ছাড়ছি না। আমার কথা শেষ হতে না হতেই আলিফ আমাকে জড়িয়ে ধরে বলল, হিয়া, প্রমিস করো তুমি আমাকে ভালো না বাসলেও আমাকে তোমার থেকে ভালোবাসার থেকে দূরে রেখো না। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, ভুল বলছেন, আপনি প্রমিস করুন।
আমার মন থেকে এই সম্পর্কের ভয় দূর। আপনি আমায় ভালোবাসতে বাধ্য করবেন। আমি আপনাকে ভালোবাসতে চাই। আমি ওইসব কিছু করতে রাজি আছি যা দিয়ে আমি আপনার ভালোবাসার মায়ায় পড়ব। আলিফ আমার কপালে কপাল ঠেকিয়ে আস্তে করে বলল, তুমি ঠিক বলেছ, আমি প্রমিস করছি এমনটাই হবে। আচ্ছা চলুন, অনেক হয়েছে ওইসব কথা। এখন বাবার গুপ্তধনে দেখি কি কি আছে। বলি আমি আবার বক্সে হাত দিলাম। আলিফও অনেক ইচ্ছে নিয়ে বক্সে ঘাটাঘাটি করছে। আপনি না আদর্শ ছেলে। লাইফ পার্টনার হয়ে গেছি, ক্রাইম পার্টনার হতে সমস্যা কি? আমি একগাল হাসি দিয়ে আলিফের দিকে তাকিয়ে, আলিফ এই দেখুন, এটা আমার পুতুল। বাবা নিজের হাতে কাপড় এনে তুলো দিয়ে বানিয়ে দিয়েছিল পুতুল দেখিয়ে। আসলে আমার একটা দোকানের পুতুল দেখে খুব ভালো লেগেছিল, কিন্তু ওই দোকানে একটাই ওইরকম পুতুল ছিল। আর আমরা যাওয়ার আগে কেউ একজন এসে পুতুলটা কিনে নিয়ে গেল। তাই আমি অনেক কান্নাকাটি করেছিলাম। বাবা বলেছিল অন্যরকম পুতুল কিনে দিতে, কিন্তু আমি যে ছিলাম যে জেদি, ওই পুতুল আমারই লাগবে। তাই বাবাই কোনো মতে আমার জন্য এমন একটা পুতুল বানিয়েছে। যদিও এই পুতুল ওই পুতুলের ধারে কাছেও যায়নি, তবু এইটা আমার কাছে স্পেশাল, কারণ বাবা এটা আমার জন্য বানিয়েছে। ভাবছিলাম এইটা হয়তো আমি হারিয়ে ফেলেছি, কিন্তু ভাবতে পারিনি বাবা এটা নিজের কাছে রেখে দিয়েছে। আমি পুতুলকে জড়িয়ে ধরে, বাহ, ভালো তো, কিন্তু আমি তার থেকেও ভালো কিছু পেয়েছি। আলিফ একটা ছবি দেখিয়ে ডেভিল হাসি দিল। কি এটা? আমি সন্দেহ দৃষ্টিতে। কে একজন খালি গায়ে মাটিতে বসে কান্না করছে, নাক দিয়ে স্বর্গ পড়ছে। আর এমন স্মরণীয় দৃশ্যটাকে একটা ফ্রেমে বন্দি করা রাখা হয়েছে, আর এখন এটা আমার হাতে। আলিফ খুব খারাপ হয়ে যাবে, এটা তো ফেলে দিয়েছিলাম, এখানে আসলো কি করে? বাবাও না যা খুশি এনে রেখে দিয়েছে। আলিফ দেন এটা আমার কাছে। আমি আলিফের কাছ থেকে ছবিটা নেওয়ার চেষ্টা করে, না না, ভুলেও দিব না। আগেই বলেছি অন্যর পার্সোনাল জিনিসে হাত না দিতে। এখন দেখছো নিজের পার্সোনাল জিনিস বেড়ে আসছে। এটা তো আমি প্রেমে বন্দি করে বাঁধিয়ে রাখবো। আলিফ দিন বলছি। বলেই আমি আর আলিফ ধস্তাধস্তি করতে লাগলাম। ধস্তাধস্তি করতে গিয়ে আমি আলিফের বুকে পড়লাম। আলিফ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, আমি ওনার দিকে তাকিয়ে রইলাম। ওনার চোখে একটা নেশা রয়েছে, একবার তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আলিফ আস্তে করে আমার কপালে চুলগুলো কানের পিছনে গুজে দিল, আর ঠোঁট জোড়া খুব কাছাকাছি নিয়ে আসলো। আর তখনই আমি চোখ বন্ধ করে ফেললাম। চোখ বন্ধ করার পর বুঝতে পারলাম উনি আমার কপালে চুমু দিল। আমি চোখ খুলতেই উনি কানের কাছে ফিসফিস করে বলল, ভালোবাসার পরশ শুধু কপালে মানায়। আচ্ছা, তুমি কি অন্য কিছু ভাবছিলে? ইস, কি লুচ্চু মেয়ে। আমি তাড়াতাড়ি ওনার উপর থেকে উঠে নাক ফুলিয়ে বললাম, যার মনে যা, লাভ দিয়ে উঠে তা। আলিফও হাসতে হাসতে উঠল। পরে আলিফের চোখ গেল বক্সে থাকা একটা সাদা কাগজে। এটা কি? আমিও কৌতূহল নিয়ে কাগজের দিকে তাকালাম। কাগজটা দেখেই আমাদের চোখ ছানা বড়া হয়ে গেল। আমি আর আলিফ একে অপরের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আলিফ আমার পাশে দাঁড়িয়ে আছে। তাহলে তাদের ডিভোর্স হয়নি? আমি চুপ করে আছি। আসলে কাগজটা ছিল বাবা আর মার ডিভোর্স পেপার। সেখানে মা স্বাক্ষর করেছেন, কিন্তু বাবা করেনি। বাবা হয়তো দেখতে চেয়েছিল ডিভোর্স পেপার মার সামনে দিলে উনি কেমন রিয়াক্ট করে। যেহেতু উনি কিছু না বলেই স্বাক্ষর করে দিয়েছে, এতে হয়তো বাবাও অবাক হয়েছে। কিন্তু ভালোবাসার মানুষটাকে দূরে সরিয়ে দিলেও ডিভোর্স পেপারে স্বাক্ষর করার শক্তি বাবার হয়ে ওঠেনি। সবাইকে বাবা জানিয়েছে ওনাদের ডিভোর্স হয়েছে, কিন্তু আসল কথা তাদের কোনোদিনও ডিভোর্স হয়নি, কারণ বাবা তাতে স্বাক্ষরই করেনি। আমি স্থির দাঁড়িয়ে আছি। আলিফ আমাকে ধাক্কা দিয়ে বলল, হিয়া, কিছু বলো। তারা একে অপরকে ভালোবাসে, তবুও তারা একে অপরের সাথে থাকতে পারলো না। এতই কষ্ট ভালোবাসার মানুষের সাথে থাকা। মাঝে মধ্যে মনে হয় সম্পর্ক কত সহজ, আবার মাঝে মাঝে মনে হয় এগুলো এতটাই ভারী যে বয়ে নেওয়াই অসম্ভব। আমি নিচের দিকে তাকিয়ে, এখন তুমি কি করবে? আমি আলিফের দিকে তাকিয়ে মুচকি এসে, তুমি চিন্তা করো না, ওইটা ওনাদের মধ্যের কথা। আমি ওনাদের মধ্যে পড়তে চাই না। আমিও তোমার মতো দর্শক। আমি শুধু দেখব ভাগ্য আমার মা আর বাবাকে কোথায় নিয়ে যায়। আমি আলিফের গালে হাত রেখে, তবে একটা কথা, আর যাই হোক আমাদের সম্পর্ক আমি কিছুতেই ওনাদের মতো হতে দেব না। ভালোবাসি কি বাসি না জানি না, তবে আপনার থেকে কখনো দূরে যাব না। আজকের পর থেকে না এই বিয়ে থেকে, না আপনার থেকে, না কারো থেকে পালাবো না। আমি কিছুতেই আমার বাবা মার মতো হব না। আমার সম্পর্ক আর ভাঙবে না। তাই আলিফ আমার গালে হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলল, আমাদের সম্পর্ক কখনো ওনাদের মতো হবে না। হিয়া, আমার রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে চলে আয়। বলে প্রিয়া হন্তদন্ত হয়ে রুমে ঢুকে দেখে হিয়া আর আলিফ একে অপরের কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। প্রিয়া তাড়াতাড়ি চোখে হাত দিয়ে বলল, উপস,
সরি আমি আসলে বুঝতে পারি নাই। যারা আমাকে খাবার বানানোর তাড়া দিচ্ছিল সকালে, তারা তাদের ক্ষুধা বলে এখানে রোম্যান্স করছে। অবশ্য এমন রোম্যান্স পেলে ক্ষুধা আর থাকে বুঝি? আলিফ তাড়াতাড়ি নিজেকে সামলে মাথা নিচু করে পাশ কাটিয়ে বাইরে চলে গেল। ভাইয়া মনে হয় অনেক লজ্জা পেয়েছে। একটু বেশি মুখে বলি আওড়ানো শুরু করেছো মিস পিয়া। এমনভাবে বলছিস যেন আমি কি না কি করে ফেলেছি। সরি বলছি তো। বলে পিয়া আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। এখন কি করছিস? তোর রাগ ভাঙানোর চেষ্টা করছি। যাই হোক, ভাইয়া লজ্জা পেয়েছে। তোকে দেখে তো বোঝাই যাচ্ছে তুই একটুও লজ্জা পাসনি। আমি কেন লজ্জা পাবো? আমার বর, আমি যা ইচ্ছে করব। লজ্জা তো তোর পাওয়া উচিত, কাবাবের হাড্ডি। সরি না। পিয়া আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আরে ছাড়, আমি পিয়াস ভাইয়া না। আমি ছোটার চেষ্টা করে আমার এই কথা বলতে পিয়া এক ঝটকায় আমাকে ছেড়ে পাশে গুটিছুটি মেরে দাঁড়িয়ে রইলো। কি হলো? পিয়াস ভাইয়ার কথা শুনতেই আমাকে ছেড়ে দিল। এখানে পিয়াস ভাইয়া আসলো কোথা থেকে? আমি ভালো করে তাকিয়ে দেখি ও লজ্জায় টমেটোর মতো লাল হয়ে গেছে। কারণ এত লাল হয়েছে মনে হচ্ছে ধোয়া বের হবে। আবারও না, তুই আবারও লজ্জা পেতেও শুরু করলি। তোর এই লজ্জা পাওয়ার শুরু হলে আর থামতেই চায় না। এখন এসব রাখ, চল খেতে যাব। বলে আমি লজ্জাপতি পিয়াকে নিয়ে বের হলাম। বাইরে বের হতেই দেখি আলিফ ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো আবার আপনার? এবার ট্যাচু হয়ে আছেন কেন? সামনে দেখো। আলিফ সামনের দিকে আঙ্গুল দিয়ে বলে। আমি সামনে তাকিয়ে দেখি পিয়াস ভাই একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে। ওনাকে পুরোই কাকতারুয়া লাগছে। আমি আর আলিফ ফিক করে হেসে দিলাম। দেখলেন কেন? আর আমি আমি আপনার জন্য পাঞ্জাবি আনিনি, কারণ বাবার পাঞ্জাবিতে আপনি পিয়াস ভাইয়ের মতো কাকতারুয়া লাগবেন। ঠিক বলেছ। তোকে যে আজকে কি লাগছে পিয়াস, ফাটাফাটি। কে দিয়েছে তোকে এইসব? দেখেছো পিয়া, আমি বলেছিলাম আমাকে দেখে ওরা হাসবে। আমি কি করব? পিয়াস ভাইয়া বলছিল ওনার মাথা ব্যথা করছে। আমি বলছি গোসল করলে ঠিক হয়ে যাবে। উনি বলছে কাপড় চোপড় কিছু আনেনি। গোসল করে আগের কাপড় পরতে ওনার ভালো লাগে না। তাই আমি ব্যালকনিতে গিয়ে দেখি আঙ্কেলের লুঙ্গি আর পাঞ্জাবি টাঙানো। সেখান থেকে আঙ্কেলের লুঙ্গি আর পাঞ্জাবি এনে দিয়েছি। একদম ঠিক করেছো পিয়া, ধন্যবাদ তোমাকে। আরে তুই ওনাকে পিয়াস ভাই বলছিস কেন? জিজ্ঞেস করো হিয়ামণি, আমি কত বলছি আমাকে ভাই বলো না। তুমি আমাকে ভাই বললে আমার হার্ট অ্যাটাক হবে। তাই নাকি? আমি আর আলি পিয়াস ভাইয়ের দিকে বাঁকা চোখে তাকিয়ে। আসলে আসলে আমার ক্ষুধা লাগছে, আমাকে খেতে দাও। বলে পিয়াস ভাইয়া টেবিলে বসলো। দিচ্ছি বসুন। বলে পিয়াও টেবিলে খাবার বাড়তে গেল। আমি আলিফের কাছে গিয়ে বললাম, দুজন একসাথে কত সুন্দর লাগছে তাই না? খুব ভালো মানাবে ওদের। হিয়া, আঙ্কেল আর আন্টির কি হবে? ওনারা খাবে না? পিয়া টেবিলে আমাদের জন্য খাবার বাড়তে বাড়তে আমি আর আলিফ একে অপরের দিকে তাকালাম। তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টো বাজে। আমি ওনাদের রুমে বন্ধ করেছিলাম সকাল 10টা নাগাদ। ওনাদের কথাবার্তা হয়েছে। আমি আলিফের দিকে তাকিয়ে জানি না, খুলে দেখো। বন্ধ করার পর তো কোনো আওয়াজ পাইনি। বলেই আমি দরজা খুললাম। আমি দরজা খুলতেই দেখি বাবা হাত পেছনে ভাঁজ করে জানালার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, আর মা টেবিলে বসে মাথা নিচু করে কেঁদেই চলেছে। আমার দরজা খোলার আওয়াজ শুনে বাবা পেছনে তাকালো। আমি বাবার চোখের দিকে তাকিয়ে দেখি তার চোখ জোড়া খুবই নিষ্প্রাণ। আমি ভয় পেয়ে যাই। আসলে আমি কোনোদিন বাবার চোখ এত নিষ্প্রাণ দেখিনি। বাবার চোখ জোড়া সবসময় ওনার মনের মতোই বলতো। রাগ, জেদ, আমার জন্য ভয়, ভালোবাসা সবই আমি ওই চোখে জোড়ায় পড়তে পারতাম। কিন্তু এখন কেন জানি কিছুই বুঝতে পারছি না। তবে কি বাবা মা নিজেদের মধ্যে কথা বলেছে যার জন্য বাবার এমন অবস্থা? আমি জিজ্ঞাসা দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছি, আর বাবা আমার কাছে এসে আমার কপালে চুমু দিয়ে মুচকি এসে পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল। আমি কিছুই বুঝলাম না কি হলো। আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে থেকে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কি বাবার পিছু হাঁটবো, নাকি মার কাছে গিয়ে ওনাকে সান্ত্বনা দিব? কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আমার এই দিশেহারা পরিস্থিতি দেখে আলিফ বলল, বাবার কাছে যাও। আমি জানি তোমার ওনার কাছে যাওয়ার ইচ্ছা বেশি। আমি আর কিছু না বলেই এক দৌড়ে বাবার কাছে গেলাম। আমি গিয়ে দেখি বাবা বেডে বসে মাথা নিচু করে আছে। আমি বাবার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলাম। আমার মনে অনেক প্রশ্ন, কিন্তু কেন জানি সেই প্রশ্নগুলো মুখ দিয়ে বের হতেই চাচ্ছে না। আমার ঠোঁট জোড়া যেন খুব ভারী হয়ে আছে। তাই বাবার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইলাম। বাবা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল,
আমি সবসময় চাইতাম তুই সম্পর্কগুলোকে সম্মান দে, সম্পর্কগুলোকে ভালোবাস, ওইগুলো বোঝ। কিন্তু দেখ, আমি আমার আর তোর মায়ের সম্পর্কগুলোকে সম্মান দিইনি, ভালোবাসিনি, বোঝার চেষ্টা করিনি। সেদিন যদি তোর মার কথা বিশ্বাস করে একটু শুনতাম, তাহলে তোর মার জীবন অন্যরকম হতো। আমরা মানুষ কেন চাই যে অপর মানুষটা একদম আমাদের মন মতো হবে, আমরা যা চাই উনি তাই করবে? আমি যদি তোর মাকে একটু বুঝতাম, তবে এখন অনেক দেরি হয়ে গেছে। তোর মাকে আমি বুঝতে পারিনি, এটা আমার অসফলতা। কিন্তু ও আমাদের ছেড়ে চলে গেছে, এজন্য আমি ওকে ক্ষমা করব না। তবে তোকে ধন্যবাদ। এখন আমি নিশ্চিত যে তোর আর আলিফের সম্পর্ক আমাদের মতো হবে না। আমি বাবাকে আর কিছুই বললাম না। ও শুধু ওনার হাঁটুর উপর মাথা রেখে শুয়ে রইলাম। অন্যদিকে ফুপি তুমি ঠিক আছো তো? পিয়াস রিয়া বেগমের কাছে এসে বলে। পিয়াস, আমি খুব বড় ভুল করে ফেলেছি। ও আমাকে ডিভোর্স দেয়নি। সেদিন যদি আমি জেদ ছেড়ে ওকে সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করতাম, সেই দিন ওই ডিভোর্স পেপারটা ছিঁড়ে ওকে বলতাম যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তাহলে আজ আমার এই পরিণতি পড়তে হতো না। ও আমাকে কোনোদিনই ক্ষমা করবে না। আমি এখন কি করব? জেদ রাগে আমি আমার সুখী পরিবার নিজের হাতে ধ্বংস করে দিয়েছি। এখন আমি কি করব? কি করব যে হিমেল আমাকে মাফ করে দেয়? ও কি আমায় মাফ করবে পিয়াস? সেটা তো আপনার উপরে নির্ভরশীল। সেদিন আপনার কাছে পথ ছিল নিজের পরিবারকে বেছে নেওয়ার, কিন্তু আপনি নেননি, নিজের জিতকে বেছে নিয়েছেন। তাই নিজের পথ নিজে খুঁজে নিন আন্টি। যে পথ দিয়ে আপনি আঙ্কেলের কাছে মাপ পাবেন, হিয়ার মা হওয়ার আরেকটা সুযোগ। রিয়া বেগম আলিফের দিকে তাকিয়ে আছে। তুমি ঠিকই বলেছ আলিফ, নিজের জেদের জন্য সব কিছু ছেড়েছি। এখন সব কিছু আর জেদ ধরবো। আমি যে করেই হোক হিয়া আর হিমেলের মনে আবার নতুন করে নিজের জায়গাটা করব। ওদের প্রতি করা অন্যায়ের প্রায়শ্চিত্ত করব। এখন যেহেতু সব ঠিক হয়ে গেছে, তাহলে সবাই খেতে চলে আসুন, খাবার ঠান্ডা হয়ে যাবে। বলে প্রিয়াস রিয়া বেগমের হাত ধরে খাবার টেবিলে নিয়ে গেল। আলিফ হিমেল সাহেবের রুমে গিয়ে দেখলো হিয়া হিমেল সাহেবের হাঁটুর উপর মাথা রেখে শুয়ে আছে। আলিফ হিয়াকে ইশারা করলো আঙ্কেলকে খাবার টেবিলে নিয়ে আসতে। আমি আলিফের ইশারা পেয়েই বাবাকে বললাম, চলো খেতে চলো। না, আমার ভালো লাগছে না, তুই গিয়ে খেয়ে নে। আমি বাবার গালে হাত দিয়ে বললাম, তুমিও তো বলতে না যে বিয়েকে একটা সুযোগ দে। আমি দিয়েছি, তুমি না হয় মাকে আরেকটা সুযোগ দাও। তুই দিতে পারবি আর একটা সুযোগ? বিয়েকে একটা সুযোগ দিয়েছি, পরিস্থিতিতে পড়ে ওনাকেও আরেকটা সুযোগ দিয়েছি, তুমিও দাও। জীবন তো একটাই বাবা, রাগ জেদ চেপে কেন কষ্ট পাবে? আমি জানি তুমি মাকে ভালোবাসো আর উনিও তোমাকে ভালোবাসে, তাই তো এত বছরেও তোমাদের মনে অন্য কেউ জায়গা করতে পারিনি। তুই কবে থেকে এত জ্ঞানী হয়ে গেলি? এই কয়েকদিন আগে নিজের ফালতু কাজকর্ম দিয়ে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে নিয়েছিলি, আর এখন এত পাকা পাকা কথা বলছিস? বলেই বাবা আমার কান টান দিতে লাগলো। আহ বাবা লাগছে, এখন চলো তো। আমি ন্যাকামি করে চল। বলেই বাবা আর আমি চলতে শুরু করলাম। আলিফ আমাদের কাণ্ড দেখে হাসতে শুরু করলো। পরেই আমরা সবাই মিলে খাবার খেলাম। সারা বিকেল গল্প, লুডো, বালিশ পাস, চোর পুলিশ আর অনেক খেলা খেললাম। সবাই মিলে ভালোই মজা করলাম। রাতে আমি আর আলিফ বাড়ি ফিরছি। পিয়াস ভাইয়া মাকে নিয়ে বাড়ি ফিরে গেছে। বাবার সাথে ওনার একটু আধটু কথা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। আমরা বিদায় নিয়ে সবাই একসাথেই বেরিয়ে গেছি। আমাদের আর পিয়াস ভাইয়ের বাড়ি দুটো দুই দিকে। আমাদের গাড়ি আপন মনে চলছে, রাস্তাঘাট পুরোই ফাঁকা। মাঝে মাঝে রাস্তার পাশে লাইটগুলো অনেকটা অন আছে, তো অনেকটাই অফ। এর মধ্যে নামলো বৃষ্টি। আলিফ, এই বর্ষাকালের প্রথম বৃষ্টি না? আমি এক্সাইটেড হয়ে। মনে তো হয়। আলিফ গাড়ি চালাতে চালাতে বলল। গাড়িটা থামান। কেন? চলুন, বৃষ্টিতে ভিজবো। ঠান্ডা লাগবে। আপনিও না, প্লিজ চলুন। আচ্ছা বাবা, চলো। বলেই আলিফ গাড়ি থেকে নামলো। আমিও গাড়ির সাউন্ড বক্সে গান ছেড়ে গাড়ি থেকে নেমে পড়লাম। আলিফ আসুন, আমি আর আলিফ নাচবো। আমি আলিফের কাছে গিয়ে, না, বলো না, আমি নাচতে পারি না। আরে আমরা কোথায় কম্পিটিশনে যাচ্ছি, চলুন। বলেই আমি আলিফের কাছে গিয়ে ওর হাত ধরে টেনে নাচতে শুরু করলাম। প্রেমেরই সুর বাজিয়ে গুনগুন, আমার নয়ন তুমি তো, তুমিই তো মন। মিউজিক। আমি গান গাইতে পারবো না। আমি আলিফকে জড়িয়ে ধরে, অচেনা অতিথি হলো আপন, তোমায় ঘিরে জীবন মরণ। এই বৃষ্টিতে আমি আর আলিফ একে অপরকে জড়িয়ে ধরে আছি। এ যেন এক অন্যরকম প্রশান্তি। এই সম্পর্কে আমরা কোনোদিনই ভাঙতে দিব না।
দেখতে দেখতে 3 মাস হয়ে গেল আমার আর আলিফের বিয়ে। হাসি খুশিতে কাটলো আমার এই 3 মাস। বাবা মায়ের সম্পর্কও খুব ভালো গতিতে এগোচ্ছে। মা আমার সাথেও ভাব করার চেষ্টা করছে। আমি আমার যথাযথ চেষ্টা করছি, কিন্তু এত বছরে জমে থাকা অভিমান ভাঙা আমার পক্ষে একটু কঠিন। তবে সব সময় সব ঠিক করে দিবে, এটাই আমার মনে হয়। ভার্সিটিতেও আমার পড়াশোনা ভালো চলছে এখন। আর আলিফ আমাকে পড়ায় না, আমি নিজে থেকেই পড়ি। আলিফ সত্যি অনেক কেয়ারিং হাজব্যান্ড, আমার বা এই পরিবারের অনেক খেয়াল রাখেও। সেদিন বৃষ্টিতে আমার কাছে ওর প্রথম একটা জিনিস চেয়েছিলাম, আর সেটা ছিল আমি যেন ওকে তুমি করে বলি। ভাবা যায় আমার আর ওর মধ্যে এখনো কোনো শারীরিক সম্পর্ক তৈরি হয়নি, তবে এই নিয়ে আলিফ কোনোদিন আমাকে কোনো কথাই বলেনি। উল্টো যদি আমি ওকে কিছু বলি, আমাকে বলে সারা জীবন নাকি পড়ে আছে আমাদের, ও কোনো প্রকার জোর করবে না। তবে তা শুধু 6 মাস পর নাকি আমি চাইলেও ওনাকে নিজে থেকে দূরে রাখতে পারবো না। ভাবা যায় মানুষটা কেমন। এখন বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, আমি পড়ার টেবিলে বসে বসে আমার গত 3 মাসের কথা ভাবছি। তখনই মামনি আমাকে ডেকে পাঠালো। আমিও তার কথা শুনে নিচে নেমে আসলাম। মামনি, আমাকে ডেকেছো? আমি রান্নাঘরে গিয়ে, মা, সরি, তোমার পড়ার সময় ডাক দিলাম। না মা, সমস্যা নেই, তুমি বলো তোমার কি সাহায্য লাগবে? এই সবজিগুলো কাটতে হবে। আমি রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু সবজি কাটাই হয়নি। আচ্ছা দাও দাও, আমি কেটে দিই বলেই আমি সবজি কাটতে লাগলাম। মা, আরিশাকে দেখছি না। ওর কথা আর বলো না, ও যে সেই কলেজে থেকে এসেছে, এসে রুমের দরজা বন্ধ করে বসে আছে। আমি অনেকবার ডাক দিয়েছি, খুলেনি। বলেছে ওর সামনে এইচএসসি এক্সাম, ওকে পড়তে হবে। হতে পারে, সামনেই তো পরীক্ষা, তাই মনোযোগ দিয়ে পড়ছে হয়তো। তাই বলে খাওয়া দাওয়া বাদ দিয়ে? থাক, রাতে খাবারের সময় ডাক দিব। রাতে খাবার সময়। আম্মু, আলিশা কোথায়? ও খাবে না? আমি গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, খাবে না বলেছে। এই মেয়ের আবার কি হলো? বলছে পড়তে বসেছে। তাই বলে খাবে না? আমি তো তাই বলছিলাম। চিন্তা করো না আম্মু, ক্ষুধা লাগলে এমনিই খাবে। সবাই আর কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল। আমাদের রুমে আলিফ, কিছু হয়েছে তোমার? অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি বারবার চোখের পলক ফেলছো। না, আজকে একটু অফিসে কম্পিউটারের সামনে বেশি কাজ করেছিলাম, তাই একটু মাথাটা ব্যথা করছে। অনেক কাজ করতে হয় তাই না? তুমি চিন্তা করো না, ওষুধ খেয়ে ফেলেছি, ঠিক হয়ে যাবে। এদিকে এসো। বলেই আমি আলিফকে টেনে বিছানার কাছে এনে ওর মাথা আমার কোলে দিয়ে দিলাম, আর সাথে হাতে তেল নিলাম। কি করছো? আলিফ আমার কোলে শুয়ে আমার বরটাকে একটু আরাম আয়েস দিচ্ছে। তুমি আমার কোলে মাথা দাও, আমি তোমার চুল আস্তে আস্তে তেল দিয়ে চুলগুলো টেনে দিই। মাথায় হাত বুলিয়ে দিলে তুমি ঠিক ঘুমিয়ে যাবে। কিন্তু তোমার তো কষ্ট হবে। আমার কষ্টের কথা তোমার চিন্তা করতে হবে না, এখন চুপ করো তো। বলেই আমি আলিফের মাথায় তেল দিয়ে চুলগুলো আস্তে আস্তে টেনে মাথায় হাত বুলাতে লাগলাম। আলিফ চোখ বন্ধ করে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না হিয়া, কি বিশ্বাস হচ্ছে না? তুমি আমার এত যত্ন নিচ্ছ। তুমি তো সবসময় বলতে তুমি কারো কেয়ার করো না, কিন্তু তুমি আজকে আমার এভাবে যত্ন নিচ্ছ। সত্যি বলতে আমার খুব ভালো লাগছে হিয়া, তুমি আমার যত্ন নিচ্ছ বলে। বিয়ের দিন বাবা আমাকে বলেছিল আমি মালিক হব নাকি রানী। উনি বলেছিল রানী না নাকি নিজের জন্য না, পরিবারের জন্য বাঁচে, পরিবারের খেয়াল রাখে, এরকম আরও অনেক বলেছিল। কিন্তু আমি সেদিন বলেছিলাম আমি রানী না, মালিক হওয়া পছন্দ করব। কোনোদিন কারো কেয়ার আমি করিনি, আর করবও না। কিন্তু নিজের অজান্তেই কথাটা শেষ না করতেই আলিফ মাঝপথে বলে বসা, কিন্তু কিভাবে যে অজান্তে এই বাড়ির রানী হয়ে গেছ নিজেরই খেয়াল নেই, তাই না? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আলিফ মুচকি হেসে আমার পেটের দিকে মুখ ঘুরিয়ে আমাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে শুয়ে রইল। আমিও আপন মনে ওর মাথায় হাত বুলাতে লাগলাম। সকালে আলিফ আলিফ চোখ কসলাতে কসলাতে উঠে বলল, কি হলো হিয়া, চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি আবারও আমার পা বেঁধে রেখেছ। কি করব, তুমি তো ফুটবল খেলো। এই নিয়ে এই সপ্তাহে তুমি 4 বার আমার পা বেঁধে রেখেছ। ওয়াও, খুব ভালো হিসাব রাখো তো দেখছি। তোমার মতো মানুষের সাথে হলে হিসেব রাখতে হয়, এখন তোমারও অভ্যাস করতে হবে। আমি চাই তোমাকে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস করতে, কিন্তু তুমি তো দাও না। হয়েছে তোমার, যাও ফ্রেশ হও গিয়ে, আজকে আমার শেষ এক্সাম, ভুলে গেছো? ও শিট, তাহলে তুমি আগে ওয়াশরুমে যাও, আমি পরে যাব। আলিফ আমাকে তাড়া দিচ্ছে। আচ্ছা যাচ্ছি বলেই আমি মুচকি এসে ওয়াশরুমে ঢুকলাম। ওয়াশরুম থেকে বের হতেই আলিফ বলল, আমি ফ্রেশ হয়ে আস্তে আস্তে সব কিছু রিভিশন দাও, আমি ধরবো। ঠিক আছে, এত তাড়া দিও না তো। আমি আলিফকে ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে পরেই আমি আর আলিফ তৈরি হয়ে সবার কাছ থেকে
দোয়া নিয়ে বের হলাম দুপুরের পর। রামিম সাহেব হন্তদন্ত হয়ে আলিফের রুমে ঢুকলো। আলিফ, চলো বাসায় যেতে হবে। কেন বাবা, কিছু হয়েছে? চিন্তার কিছু না, গেলেই দেখতে পারবে। বলেই রামিম সাহেব আলিফকে টেনে তুললো আর সাথে নিয়ে যেতে শুরু করলো। চৌধুরী বাড়িতে আলিফ গিয়েই দেখলো সোফায় আলেয়া বেগম আর রিয়া বেগম বসে আছে। তাদের মাঝখানে হিয়া বসে বসে আপেল খাচ্ছে আর মুস্কি মুস্কি হাসছে। তা দেখেই আলিফ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোদের বৌবাত করতে, আর হিয়ামাও এতে সাই দিয়েছে। কি? কিন্তু বৌভাত তো 6 মাস পরে হওয়ার কথা ছিল। যেই বৌভাত 6 মাস পরে করার কথা বলেছে সেই বলছে এক্ষুনি বৌভাত করতে। কি? আলিফ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে, সারপ্রাইজ? কিন্তু তোমার পরীক্ষা? ভুলে গেছ আজকে আমাদের শেষ পরীক্ষা ছিল? আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, তোমরা যখন এটা চাও তাহলে করো। তার মানে তুই চাস না? ভাই, বাবা মা আঙ্কেল আন্টি বৌভাত করতে হবে না, উনি তো চায় না বৌভাত, তাহলে আর কি করার, তোমাদের কষ্ট করতে হবে না। এমে, কাল না তোর পরীক্ষা? কাল কেন না খেয়ে পড়তে বসলি? আজকে সব হাওয়া হয়ে গেছে, যা পড়তে বয়। ভাবি কিছু বলো। আলিশা আমার পেছনে লুকিয়ে, আহা ছাড়ো না, বৌভাত করবে না, ওইটার প্রস্তুতি নাও। হুম। বলে আলিফ আমার মাথা চুলকাতে শুরু করলো। বৌভাতের দিন আমি আজকে নিজে থেকেই সেজেছি। পিউ আপুর পার্লারের লোকগুলো আজ শান্তি মতো আমাকে সাজাতে পেরেছে। প্রথমে তো তারা আসতেই যায়নি। যখন শুনেছি আমাকে সাজাতে হবে, পরে তাদের অনেক বুঝিয়ে আনানো হয়েছে। আমি সেজে রুমে বসে আছি, তখনই প্রিয়া রুমে ঢুকলো। ওহ হিয়া, তোকে খুব সুন্দর লাগছে, একদম পরীর মতো। থ্যাংক ইউ, তোকেও খুব সুন্দর লাগছে। পিয়াস ভাইয়া তোকে দেখে একদম ফিদা হয়ে যাবে। আমি পিয়ার গাল টেনে, হিয়া, আমি আর তোর পিয়াস ভাইয়ার সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো খবর। আমি তোর জন্য অনেক খুশি। বলেই আমি প্রিয়াকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর আলিশা আসলো। ভাবি, তোমাকে নিয়ে নিচে যেতে বলেছে। চলো। বলেই আমি প্রিয়া আর আলিশা নিচে নামলাম। নিচে নামতেই দেখলাম আলিফ গোল্ডেন কালারের একটা শেরওয়ানি পরেছে। কোনো রাজকুমারের থেকে কম লাগছে না তাকে। অন্যদিকে আলিফ হা করে হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়া গোল্ডেন কালারের লেহেঙ্গা পরেছে, যা ওর মা বানিয়ে দিয়েছে। খুবই হালকা সাজ দিয়েছে, মাথায় বেলি ফুল দিয়ে চুলগুলো ছেড়ে দিয়েছে। ওকে কোনো এক অপসরই লাগছে। এইভাবে হা করে থাকলে লোকে খারাপ বলবে আলিফ রায়হান ভাই। আলিফ নিজেকে সংযুক্ত করে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমিও ওর হাত ধরে স্টেজে উঠলাম। স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম সবাই সবার রঙে রঞ্চিত। মা বাবার কাছে কি মানা করছে এত তেলযুক্ত খাবার না খেতে, আর বাবা তর্ক করছে যাতে তার শরীর স্বাস্থ্য অনেক ভালো, এসব খেলে তার কিছুই হবে না। অন্যদিকে পিয়াস ভাইয়া আমাদের লজ্জাবতী পিয়াকে আরো লজ্জা দিচ্ছে, মাঝে মধ্যে হাত ধরছে, সবার সামনে হঠাৎ গালে বা হাতে চুমু খাচ্ছে। এইসব দেখে অজান্তেই মুখ থেকে হাসি বেরিয়ে গেল আমার। পাশে আরেকটা কলির মতো জুটি দেখতে পাচ্ছি, যেটা মাত্র ফোটার চেষ্টা করছে। আর সেই জুটিটা আকাশ আর আলিশার। আকাশ কিছুক্ষণ পর পর গ্যান্দা ফুল ছুঁড়ে মারছে আলিশাকে অ্যাটেনশন পাওয়ার জন্য, কিন্তু কিছুই পাচ্ছে না, তাই আরও অনেক রকম ফুল ছুঁড়ে মারছে। আলিশা বিরক্ত দেখলেও মনে মনে খুশি হচ্ছে, তা দেখাই যাচ্ছে। আর আমার বাবাই আর মামুনি, ওনাদের ভালোবাসার তো কোনো কমতি কখনো ছিলই না। যখন সময় যেন শুধু তাদের বয়স নয়, ভালোবাসাকেও বাড়িয়ে দিয়েছে। তারাও আজ অনেক খুশি। আমি সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছি। তখনই আলিফ বলে উঠল, হিয়া বসো। বলেই আমি আলিফের পাশে গিয়ে বসলাম। আলিফের দিকে তাকিয়ে ভাবলাম, সম্পর্কের কত রং হয়, কত রূপ হয়, তবে মানুষের ওপর নির্ভর করে যে কোনো রং বেছে নিতে হয়। আমি যেই রং বেছে নিয়েছিলাম সেই রং আমার জীবনকে বেরঙিন করে দিত, কিন্তু আলিফ যেই রঙের আমার জীবনে এসেছে সেই রঙের কারণে আজ আমার জীবন রঙিন। আজ আমি বলতে পারি হ্যাপিলি ম্যারেড।